আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। অবশেষে আমাদের সেট এন্ড ফাংশনের বেসিক এক্সাম্পল যা আছে সবকিছুই শেষ, তাই না? তো এখন বিষয়টা হচ্ছে কি, আমি সব সময় বইয়ের উদাহরণ টাইপের যেগুলো আছে এগুলাকে আমি বেশি গুরুত্ব দিই সব সময়, ঠিক আছে? আমার মতে ওইগুলাই পড়া উচিত। এন্ড যে অনুশীলনিক ম্যাথ গুলো আছে এগুলা আমার মতে করানো উচিত না, বিকজ ওইগুলো স্টুডেন্টদের জন্য নিজেদের প্র্যাকটিস করা উচিত। হ্যাঁ। তো এখন তুমি এই ভিডিও যদি খুঁজতে আসো যে না তোমার এই ভিডিওটা লাগছে, তার মানে হয়তো তুমি নিজে চেষ্টা করছো তারপরে পারোনি। আমি ধরে নিচ্ছি এটা, ঠিক আছে? তো এটা যদি হয়ে থাকে তাহলে ঠিক আছে, তুমি যে ম্যাথটা পারতেছো না ওইটার মধ্যে চলে যাও। আর যদি যে না তুমি নিজে চেষ্টাই করোনি, ঠিক আছে, তাহলে আমি বলবো যে না, এরকমটা করো না, আগে নিজে চেষ্টা করো, তারপর না পারলে এখানে আসো, কেমন? অবশ্যই আগে নিজেকে যে কোনো ম্যাথ, যে কোনো বিষয়, ম্যাথ সায়েন্সের যে বিষয়গুলো, তারপর ফিজিক্স কেমিস্ট্রি, এইগুলো জিনিসগুলো আসলে ফিল করার বিষয়। তো এগুলো আগে নিজেকে প্র্যাকটিস করা উচিত, ঠিক আছে? আই থিঙ্ক, আমার মনে হয় এটা। তো আমি বলবো, যদি এখন পর্যন্ত নিজে প্র্যাকটিস করে না থাকো তাহলে এটা দেখার দরকার নেই, নিজে নিজে একটু প্র্যাকটিস করো, তারপরে এগুলা করতে আসো। আমি যদি না পারো তাহলে ভিডিওতে ওয়েলকাম, ঠিক আছে? তো এইখানে মূলত 1 2 3 আমাদের জেনারেল ম্যাথ বইয়ের যে ম্যাথ গুলো আছে আজকে সবগুলা বইয়ের ম্যাথ সলভ করাবো, ঠিক আছে? তো এখানে যে বইয়ের ম্যাথ গুলো আছে 1 2 3, এখানে 3টা কোশ্চেন তোলা আছে সাইটে। তো আমি জাস্ট কি করব, এই বইয়ের ম্যাথ গুলা আজকের ভিডিওর মধ্যে সেটের সবগুলা বইয়ের ম্যাথ আমি আজকে সলভ করে দিব, ঠিক আছে? তো সেট, তো প্রথম ম্যাথটা কি বলছে? প্রথম ম্যাথটা বলছে একের পথে x belongs to n x square is greater than 9 এবং x cube is less than 130। মনে হয় আমি তোমাদের এটা করাইছি এই প্রিভিয়াস ভিডিওগুলোতে, 2 নাম্বার লেকচারে বা 3 নাম্বার লেকচারে। তারপরও আবার করাই দিচ্ছি, যেহেতু এক্সাম্পলের ইয়াতে আসছে, ঠিক আছে, বইয়ের উদাহরণের মধ্যে আসছে, ঠিক আছে? তাহলে একের ক নাম্বার, একের ক নাম্বারে কি বলছে? x একটা সেট দিছে, এই সেটটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য একটা সেট x, x বিলংস টু n স্বাভাবিক সংখ্যা থেকে এই সেটটাকে নেওয়া হয়েছে, তাই তো? এবং x স্কোয়ার ইজ গ্রেটার দেন 9 এবং x কিউব ইজ লেস দেন 130। এই হচ্ছে কোয়েশ্চেন। তো ঠিক আছে, এই সেটটাকে স্বাভাবিক সংখ্যা থেকে নিতে হবে আমার x কে, তাই তো? তাহলে আমি x কে নেওয়া শুরু করি, x কে নেওয়া শুরু করি। তো x এর মান আমি প্রথমে স্বাভাবিক সংখ্যা হিসেবে 0 তো ধরতে পারবো না, x এর মান 1 থেকে ধরা শুরু করি। তো x এর মান 1, ঠিক আছে? x এর মান যদি 1 হলে, x এর মান 1 হলে x স্কয়ার ইকুয়ালস টু কত? 1 স্কয়ার ইকুয়ালস টু 1, যেটা 9 থেকে বড় না 9 থেকে ছোট। তাহলে আমার পরেরটাতে যাওয়ার দরকার নেই, আমি তোমাকে আগেই বলছি এই টাইপের যে ম্যাথগুলো করতে গেলে লেকচার 2 বা 3 সেটার মধ্যে হয়তো বলছিলাম যে এই কন্ডিশন তিনোটা, এখানে যতগুলা কন্ডিশন আছে, একটা কন্ডিশন হচ্ছে এইটা, আরেকটা কন্ডিশন হচ্ছে এইটা, আরেকটা কন্ডিশন হচ্ছে এইটা, যেহেতু এবং দিয়ে যুক্ত আছে তাহলে তিনোটা কন্ডিশনকে একসাথে মানতে হবে, ঠিক আছে? তো এখানে প্রথম এই যে এই কন্ডিশনটাই মানতেছে না, ঠিক আছে? x ইকুয়াল টু 1, এই কন্ডিশনটা এখানে আসছে, এই কন্ডিশনটা এটাই তো মানতেছে না। তো এর পরেরটাতে কি আমার যাওয়ার দরকার আছে? দরকার নাই তো। এটাই যেহেতু মানতেছে না, তাহলে এটা বাদ, মানতে হলে তো তিনোটাই মানতে হবে, ঠিক আছে? তারপর x ইকুয়াল টু 2 হলে, x ইকুয়াল টু 2 হলে x স্কয়ার ইকুয়াল টু কত? 4, 2 স্কয়ার মানে 4, এটাও 9 থেকে বড় না, তাহলে এটাতেও দেখার দরকার নেই। তো x ইকুয়াল টু 3 হলে, x স্কয়ার মানে হচ্ছে কত? 3 স্কয়ার মানে 9, এটাও কিন্তু 9 থেকে বড় না, তাহলে এটাও দেখার দরকার নেই, বাট এবার x ইকুয়াল টু 4 হলে কত হবে? x স্কয়ার ইকুয়াল টু কত? 4 স্কয়ার, এটা 16 থেকে বড়, এটা 16 থেকে বড়, তাহলে এই কন্ডিশনটা মানে। এবং x কিউব, ঠিক আছে, তার মানে 4 কিউব, তো 4 4 16, 4 16 64, 4 কিউব মানে হচ্ছে 64, এটা কিন্তু 130 থেকে ছোট। ওকে, এটা মানতেছে, এটা দুটো কন্ডিশনই মানতেছে। x ইকুয়াল টু 4 স্বাভাবিক সংখ্যা, এই কন্ডিশন মানলো। x স্কয়ার 4 স্কয়ার মানে হচ্ছে 16, এই কন্ডিশন মানলো, 9 থেকে বড় হইলো। সরি, 16 4 স্কয়ার মানে হচ্ছে 16, লেখাটা এরকম ভাবে 4 স্কয়ার ইকুয়ালস টু 16, যেটা 9 থেকে বড়। এবং x কিউব মানে 64, 130 থেকে ছোট, এই কন্ডিশনটা মান। তো সবগুলো কন্ডিশন মানছে, তাহলে x এর মান 4 নেওয়া যায়, ঠিক আছে? এবার আসো x ইকুয়াল টু 5 হলে, x ইকুয়াল টু 5 হলে x স্কয়ার ইকুয়ালস 5 স্কয়ার ইকুয়ালস 25, হুইচ ইজ গ্রেটার দেন 9, এটাও 9 থেকে বড়। ওকে, এবং x কিউব ইকুয়ালস টু 5 কিউব, তো 5 5 25, 5 25 125, যেটা কিনা 125, এটা কিন্তু 130 থেকে ছোট, তাহলে এই x ইকুয়াল টু 5, 5 ওই কন্ডিশনটা মানতেছে, ঠিক আছে? এবার দেখো x ইকুয়াল টু যদি 6 হয়, x ইকুয়াল টু 6 হলে x স্কয়ার মানে কত? 6 স্কয়ার, তো 6 স্কয়ার মানে হচ্ছে 6 6 36, এটা 9 থেকে বড়। ওকে, এই প্রথম কন্ডিশনটা মানলো, এই কন্ডিশনটা মানছে, এই কন্ডিশনটা মানছে। এবং এবং x কিউব ইকুয়ালস 6 কিউব মানে হচ্ছে 216, এটা কিন্তু 130 থেকে ছোট না, তাহলে এই কন্ডিশনটা মানতেছে না। এখন দেখো তো, x এর মান যদি 7 নেওয়া হয় তাহলে 7 কিউব, এটা আরো বড় হবে, 130 থেকে আরো বড় হবে,
6 কিউবই তো বড়, এক্স 7 কিউব তো আরো বড়, 8 কিউব তো আরো বড়, তখন কিন্তু আর 130 থেকে ছোট মানগুলো আর পাওয়া যাবে না। তার মানে এক্স এর মান 7, 8, 9, 10 যেগুলাই নাও না কেন সেগুলো দিন শেষে কিউব করলে এই কন্ডিশনটা একটাও পরের একটাও ফিল আপ করবে না। তাহলে সবগুলো ফিল আপ করে কয়টা? জাস্ট এই মাঝের দুইটা। ঠিক আছে, তাহলে এই সেটটাকে যদি আমি নাম দিই, এই সেটটার নাম দিলাম আমি এ সেট। ঠিক আছে, তাহলে ওই সেটের তালিকা পদ্ধতিতে মান আসবে কে কে? শুধুমাত্র 4 আর 5। তুমি এক্স কেই তো দিছো, এই সেটের উপাদান কি এক্স, তাহলে এক্স কে কি মানে সবগুলো কন্ডিশন 4 আর 5, তাহলে आंसर হবে 4 and 5 তালিকা পদ্ধতিতে। আই হোপ ক্লিয়ার, ইজি ম্যাথ। এই ম্যাথটা মেবি আমি করাইছিলাম। ঠিক আছে, এবার করবো কোনটা? একের খ। ঠিক আছে, তাহলে একের খ নাম্বারটা লিখি, কোশ্চেনটা লিখি। একের খ নাম্বার হচ্ছে এক্স বিলংস টু জেড সাচ এস এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 5 এবং এক্স কিউব ইজ লেস অর ইকুয়াল অফ 36। ঠিক আছে, ওকে। আচ্ছা, একটা বিষয় তোমাদেরকে আমি বলছিলাম, এইখানে আমরা ডিফাইন করতাম কি? শুধুমাত্র উপাদানটাকে, তারপরে ওই পাশে আমি কি নিতাম? উপাদানটা কোথেকে আসছে সেটা নিতাম। ঠিক আছে, তো এখানে এটাকে এইভাবেও করা যায়। ঠিক আছে, এই জিনিসটাকে মাথায় রাখবা। তো এখানে ডিরেক্টলি সে কি করছে? সে বলে দিচ্ছে যে এটা হচ্ছে এক্স, তাহলে এই সেটের উপাদানটা কিরকম রূপে থাকবে? এক্স রূপে থাকবে, মানে সব একটা একটা উপাদান রূপে থাকবে, ক্রমজোড় রূপে থাকবে না। ঠিক আছে, এই এক্সটা উপাদান কই থেকে আসবে? জেড থেকে, মানে হচ্ছে পূর্ণ সংখ্যা থেকে আসবে। ঠিক আছে, তাহলে এটাকে এইভাবে নেওয়া যায়, নো ওয়ারি। ঠিক আছে, ওকে। কিন্তু ইচ্ছা মতো এই সাচেস এগুলো না দিয়ে ইচ্ছা মতো যা ইচ্ছা তা নিতে পারবো না, তখন কিন্তু আমার সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো এবার আমি বলি এই উপাদানগুলোকে কারে নিব? জেড থেকে নিব। আচ্ছা, আমি জেড এর মান একদম যত পারি নেগেটিভ থেকে এটা নিই, এক্স ইকুয়াল টু -40 নিই। ঠিক আছে, এক্স ইকুয়াল টু -40 নিলে দেখো এক্স স্কোয়ার করো, এক্স স্কোয়ার ইকুয়াল টু -40, তার উপরে কি স্কোয়ার, -40 স্কোয়ার মানে কত? 5 আর 4 4 1600, প্লাস আর 4 4 1600। ঠিক আছে, এটা কি 5 থেকে বড়? ডেফিনেটলি 5 থেকে বড়, 5 থেকে বড় তো। এবং এক্স কিউব, ঠিক আছে, এটার মান কত হয়? -40। ঠিক আছে, -40, তার উপরে কিউব, 4 4 16, 4 16 64, একটা দুইটা তিনটা শূন্য, -64,000। ঠিক আছে, এখন এইটা 36 থেকে ছোট না? 34 থেকে ছোট না? দেখো এই দুটো কন্ডিশন কিন্তু ফিল আপ করতেছে। এই কন্ডিশন মাইনাসের কন্ডিশন জেড থেকে আসছে, এই কন্ডিশনটাও ফিল আপ করলো, এই কন্ডিশনটাও ফিল আপ করলো, এই কন্ডিশনটাও ফিল আপ করলো। এখন তুমি একটা বিষয় বুঝো, এই মানটা মাইনাসের যত ইয়ার দিকে যাও সবগুলা মান ফিল আপ করবে। -40 নিছো না, -50 নাও, -50 স্কোয়ার কত? 5 5 2500, প্লাসের 2500 হইলো তো 2500 তো 5 থেকে বড়। আর মাইনাসেরটা নিলে 5 5 25, 5 5 125, তখন হবে 1,25,000 মাইনাসের। তো যত মাইনাসের বাড়বে তত 36 থেকে ছোট হবে না? প্লাসের মান থেকে তত দূরে যাবে, ততই তো ছোট। মাইনাসের মান যত বাড়ে প্লাসের মান থেকে তত কম হয় না, তত ছোট হয় না? তাহলে এটা তো যত মাইনাসের মান যাবে তত দুটো কন্ডিশন মানবে, তত দুটো কন্ডিশন মানবে। বুঝতে পারছি? তাইলে এই কন্ডিশনগুলো মাইনাসের সবগুলা মান মানবে, উপরের দিকে -40 উপরে যত আছে সবগুলা মানবে। তো এত 40 পর্যন্ত না যাই আমি 5 থেকে করি। আচ্ছা, আমি 4 থেকে করি। x ইকুয়াল টু -4 হলে, x ইকুয়াল টু -4 হলে তখন কি হবে? x স্কোয়ার ইকুয়ালস -4 তার উপরে স্কোয়ার, তো -4 মানে 4 4 প্লাসের 16, এবং এটা কিন্তু অবশ্যই কি 5 থেকে বড়, এটা অবশ্যই 5 থেকে বড়। এবং এক্স কিউব কত হয়? এক্স কিউব হচ্ছে -4 স্কোয়ার, -4 তার উপরে স্কোয়ার, মানে -4 স্কোয়ার হচ্ছে 4 কিউব, সরি, 4 4 16, 4 16 64, -64, এটা অবশ্যই কি এ থেকে ছোট, 34 থেকে ছোট, প্লাসের 34 থেকে ছোট। আচ্ছা, এক্স ইকুয়াল টু -3 নেই, -3 হলে, ঠিক আছে, এক্স স্কোয়ার এটা কত? -3 স্কোয়ার, -3 সবটার উপরে স্কোয়ার, মানে 3 3 9, এটা কিন্তু কার থেকে বড়? 5 থেকে বড়, এটা এখনো 5 থেকে বড় আছে। ঠিক আছে, এবং এক্স কিউব ইকুয়াল টু কত? -3 কিউব, -3 কিউব, 3 3 9 3 9 27, তাহলে এটা হবে -27, এটা কিন্তু এখনো 36 থেকে ছোট। -27 কিন্তু 36 থেকে ছোট, ঠিক আছে, অনেক ছোট। ঠিক আছে, তারপর এক্স ইকুয়াল টু 2 -2 -2 হলে দেখো তো কি হয়? এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? -2 তার উপরে স্কোয়ার, তাই তো? এখন -2 স্কোয়ার মানে কত? +4, এটা কি 5 থেকে ছোট? এটা ছোট না। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু -2 বা তার নিচে এক্স ইকুয়াল টু -1, -1 এর উপরে স্কোয়ার, ঠিক আছে, তখন কত হয়ে যাবে? +1, সেটাও কিন্তু 5 থেকে ছোট। যেহেতু এই কন্ডিশনটা মানতেছে না, মানতে হলে তো সবগুলোই মানতে হবে, এটা যেহেতু মানতেছে না তাহলে এটাকে নিতে পারবো না, এক্স ইকুয়াল টু -2 নিতে পারবো না। এক্স ইকুয়াল টু -1 এর উপরে স্কোয়ার মানে +1 ও কিন্তু 5 থেকে ছোট না, আসলে 5 থেকে বড় না, ঠিক আছে, এটা ছোট। তো এই কন্ডিশনটা মানবে না, তাহলে 1 ও নিতে পারবো না, 0 ও নিতে পারবো না, কারণ 0 স্কোয়ার কত? 5 থেকে ছোট, কিন্তু ওরা তোমার বলছে বড় হইতে হবে। ঠিক আছে,
দিস ইজ নট বিগার, এটা 5 থেকে বড় না। আচ্ছা, তো 1 হইলে কি করা যায়? 1 স্কয়ার মানে 1 প্লাসের 1 আসলাম, ঠিক আছে? 1 স্কয়ার মানে হচ্ছে 1, তো 1 স্কয়ার হইলে কি এটা হয়? বড় হয় না? হয় না। 2 স্কয়ার করলাম, 2 স্কয়ার করলে 2 স্কয়ার কত? 4, প্লাসের 4, 5 থেকে বড় হয়? হয় না। 3 স্কয়ার করলাম। আচ্ছা, এবার x ইকুয়াল টু কত কত হবে না? x ইকুয়াল টু -1 0 প্লাসের 1 প্লাসের 2 হবে না, তাই তো? আচ্ছা, x ইকুয়াল টু কত? 3 তে আসি, 3 হলে কত হবে? x স্কয়ার মানে হচ্ছে প্লাসের 3 স্কয়ার মানে 3 3 9, এটা কিন্তু 5 থেকে বড়, ঠিক আছে? এটা মানলো। এবং x কিউব, x কিউব ইকুয়ালস টু কত? x কিউব হচ্ছে মাইনাসের 3 তার উপরে কত কিউব, মাইনাসের 3 3 9 3, সরি মাইনাসের 3 না, তো কি লিখতেছি, এটা হচ্ছে প্লাসের 3, প্লাসের 3 তার উপরে কিউব, তো 3 3 9 3 9 27, প্লাসের 27, এটা কিন্তু 36 থেকে ছোট। এই কন্ডিশনটা এইটাও ফিল আপ করলো, এটাও ফিল আপ করলো, x ইকুয়াল টু 3 তো z এর অংশে পড়ে, এটাও ফিল আপ করলো, তাহলে x ইকুয়াল টু 3 ও নেওয়া যায়। x ইকুয়াল টু -3 পর্যন্ত নেওয়া গেছিল, -1 নেওয়া গেছিল, -40 নেওয়া গেছিল, এটা নেওয়া যাচ্ছিল না, এই মানগুলো নেওয়া যাচ্ছিল না। এবার x ইকুয়াল টু 4 এ চলে আসো। x ইকুয়াল টু 4 হলে, x ইকুয়াল টু 4 হলে x স্কয়ার ইকুয়ালস টু কত? 4 স্কয়ার মানে 4 4 16, এটা কিন্তু 5 থেকে বড়। এবং নাও x কিউব ইকুয়ালস টু কত? 4 তার উপরে কিউব, তো 4 4 16, 4 16 কত? 64, এটা কি 36 থেকে ছোট? না, এটা 34 থেকে ছোট না। তাহলে তুমি x ইকুয়াল টু 4 ও নিতে পারবে না, কারণ এই কন্ডিশনটা তো মানেনি। আবার x ইকুয়াল টু 5 নাও, 5 কিউব কত? 5 5 125, এটা কি 36 থেকে ছোট হবে? এটাও ছোট হবে না, কথা বুঝতে পারছো? তারপরে x ইকুয়াল টু 6 নাও, 636 636 216, এটা কি ছোট হবে? এইগুলা যত মানগুলা নাও তত কিউবের মানগুলা তত বড় হইতে থাকবে, আর ছোটর দিকে আসবে, তাহলে এগুলা হবে না। বুঝাইতে পারছি? আচ্ছা, এই জায়গাটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তাহলে এই নিচের যত মানগুলো আছে, এই একটা মানও আর কি সে অ্যালাউ করবে না। তাহলে মানগুলো অ্যালাউ করলো কার কার? মাইনাসের সবগুলা মানকে অ্যালাউ করলো, ঠিক আছে? তারপর -4 পর্যন্ত অ্যালাউ করলো, -3 পর্যন্ত অ্যালাউ করলো, -2 -1 এগুলাকে অ্যালাউ করলো না। 0 1 2 3 এগুলাকে অ্যালাউ করলো না। 3 কে অ্যালাউ করছে, 3 কে অ্যালাউ করছে, তারপর আবার 4 কে অ্যালাউ করলো না, ঠিক আছে? তাহলে আমি দেখি আর কোন কোনগুলাকে এখন, তাইলে এটা সেটটাকে আমার তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, তাই তো? এই সেটটাকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, এই সেটটার নাম দিই এ, ঠিক আছে? তাহলে এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আমি এইভাবে লিখতে পারি, ঠিক আছে? এদিকে যত মাইনাস গুলো আছে সবগুলোকে ডট ডট দিয়ে -4 -3 এন পর্যন্ত আসছে, তাই তো? তারপরে কত আসছে? কত আসছে? +3, এই +3 আসছে, এই 2 পর্যন্ত লিখতে পারি, এভাবে লিখতে পারি। বাট দিস ইজ নট এ গ্রেট আইডিয়া, ঠিক আছে? তাহলে এটাকে আমরা লিখবো কিভাবে? এটাকে আমরা লিখবো হচ্ছে ইয়ার মাধ্যমে, এটা কি বলে, ব্যবধির মাধ্যমে, ঠিক আছে? তো ব্যবধি জিনিসটা আমরা তোমাকে এখনো শিখাইনি। আমি জাস্ট এইটুকু লিখা রাখি, এটা মুসলাম এখানে, জাস্ট এইটুকু লিখা রাখি, এক্স এর মান কত থেকে কত পর্যন্ত আসলো সেগুলোকে আমি লিখে রাখি, ঠিক আছে? এক্স এর মান -ইনফিনিটি থেকে শুরু করে 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 কত পর্যন্ত আসবে? -3 পর্যন্ত আসবে। তারপর আসবে শুধুমাত্র +3, আর সবগুলা বাদ, ঠিক আছে? এটা হচ্ছে সেই তালিকা পদ্ধতিতে সেটটা। এখন যদি কোশ্চেন ভুল না লিখে থাকে আর কি, যদি কোশ্চেন ঠিকঠাক লেখা থাকে। আচ্ছা, এখন এই কোশ্চেন এটাকে আমি অন্য একটা পদ্ধতিতে লিখবো। এটার জন্য আমার লাগবে হচ্ছে ব্যবধি। তুমি এটা মাথায় রাখবা, ব্যবধি হয় 2 রকমের হয়, একটা হচ্ছে খোলা ব্যবধি আর একটা হচ্ছে বদ্ধ ব্যবধি, ঠিক আছে? খোলা ব্যবধি আর বদ্ধ ব্যবধি। তো খোলা ব্যবধি কি? খোলা ব্যবধিকে প্রকাশ করা হয় হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেট দ্বারা, আর বদ্ধ ব্যবধিকে প্রকাশ করা হয় এই থার্ড ব্র্যাকেট দ্বারা। একটা এক্সাম্পল দিয়ে বোঝাটা বেস্ট হবে। তুমি এটাকে নাও 2 -2 আর 2, ঠিক আছে? এটারও নাও -2 আর 2। এইটার মানে হচ্ছে বদ্ধ ব্যবধিটা কি মিন করে? বদ্ধ ব্যবধিটা মিন করে তুমি যে মানগুলা নিচ্ছ সেই মানগুলা -2 থেকে শুরু করবে, -2 কেউ নিবা, -2 থেকে শুরু করবা, শুরু করে 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 শেষ পর্যন্ত আসবে কোথায় পর্যন্ত? +2 পর্যন্ত, ঠিক আছে? তাহলে এই নামগুলোর মধ্যে কারা কারা আছে? -2, ঠিক আছে? তারপরে এটা যদি তুমি পূর্ণ সংখ্যা বলো, এগুলো যদি তুমি বলো এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে -2 -1 0 1 2 এই মানগুলো আসবে। আর এগুলো যদি বলো সকল ধরনের সংখ্যা, মূলত সকল ধরনের সংখ্যা, তাহলে -2 এর পর -1.5 -1.6 দশমিক মানগুলো সহ সবগুলা মান আসবে, ইনক্লুডিং -2 সহ আসবে।
এটা হচ্ছে বদ্ধ ব্যবধি। আর খোলা ব্যবধি জিনিসটা কি? খোলা ব্যবধি জিনিসটা হচ্ছে তুমি -2 থেকে শুরু করে -+2 এর মাঝের যে মানগুলো আছে সেই মানগুলোকে নিতে পারবে। এখন এরা যদি বলে এই সেটটা বদ্ধ ব্যবধির ভিতরে যে মানগুলো আছে এই মানগুলো থেকে শুধুমাত্র পূর্ণ সংখ্যাকে নিতে পারবা, তাহলে কে কে আসবে? -1 0 +1 আসবে। মূলত এই মানগুলা এই ব্যবধির ভিতরে অ্যালাউড থাকবে যদি পূর্ণ সংখ্যাগুলো নেই। আর যদি পূর্ণ সংখ্যা না নিয়ে আমি দশমিক সংখ্যাও নিতে পারি তাহলে কোনগুলো আসবে? তাহলে -1.5 -1.6 -1.7 এগুলো আসবে, কিন্তু -2 আসবে না, -2 আসতে পারবে না, +2 আসতে পারবে না। কারণ কি? এটা হচ্ছে কোন ব্যবধিতে? খোলা ব্যবধিতে। খোলা ব্যবধিতে প্রান্তীয় মান যেগুলো থাকে সেই মানগুলোকে আমরা নিতে পারি না। আর বদ্ধ ব্যবধিতে প্রান্তীয় মানগুলা সহ এর ভিতরে যে মানগুলো আছে সেই মানগুলোকে নিতে হয়। ঠিক আছে, এখন আমি একটা ব্যবধি দিই। ঠিক আছে, এটা হলো -2 আর এটা হলো +2। এটা কি? এটার মিন করতেছে যে তুমি -2 থেকে শুরু করো, -2 এর মানটাকে নিবা। বদ্ধ বিপরীত যে প্রান্তীয় মানগুলো আছে সেই প্রান্তীয় মানগুলোকে আমরা নেই তো প্রান্তীয় মানটাকে নিবা। তাহলে প্রান্তীয় মান এখানে কি? -2 বদ্ধ বিপরীত দিয়ে আছে, তাই তো? তাহলে এই বদ্ধ বিপরীত -2 কে নিবা, -2 সহ এর ভিতরে যত মানগুলো আছে যাইতে থাকবে কোন পর্যন্ত? +2 পর্যন্ত, +2 পর্যন্ত। কিন্তু +2 কে তুমি নিতে পারবা না, যেহেতু এটা খোলা ব্যবধি। যেহেতু খোলা ব্যবধি, +2 এর আগ পর্যন্ত যত মানগুলো আছে সবগুলা মান কেন? -2 নিবা, -2, তারপর যদি পূর্ণ সংখ্যা হয় -1 0 1, 2 নিতে পারবে না, 2 খোলা ব্যবধিতে আছে। কথা বুঝতে পারছো? তাইলে এটা হচ্ছে খোলা ব্যবধি। এখন যদি আমরা এটা এমনি লিখি -2 এন্ড বদ্ধ ব্যবধি, এইবার -2 কে তুমি নিতে পারবে না। -2 এর বড় যেগুলো আছে -1.9 1.8 1.7 যদি সবগুলা দশমিক সহ সবগুলা মান বলে তাহলে সেগুলা সহ নিবা। -1.5 -1.1, তারপরে -1, তারপরে 0, তারপরে 1, তারপর 2 কেও নিতে পারবা, কারণ 2টা কোথায় আছে? বদ্ধ ব্যবধির মধ্যে আছে, তো 2টা কেও নিতে পারবা, 2 কেও নিতে পারবা। কিন্তু কিন্তু যখন এই এই -2টাকে এটাকে তুমি নিতে পারবা না, কারণ এটা কি? খোলা ব্যবধিতে আছে। বুঝতে পারছি? আচ্ছা, তাইলে এইটা হচ্ছে খোলা ব্যবধি আর বদ্ধ ব্যবধি। তো তুমি এই সেটটাকে তুমি এই খোলা ব্যবধি আর বদ্ধ ব্যবধির মাধ্যমে প্রকাশ করতে পারো কিভাবে? দেখো, এই সেটের উপাদানগুলা কোথা থেকে কোথা পর্যন্ত? -ইনফিনিটি থেকে -3 পর্যন্ত। এখন একটা মাথায় রাখতে হবে, ইনফিনিটিকে কখনো ছোঁয়া যায় না। ঠিক আছে, ইনফিনিটি কখনো ছোঁয়া যায় না। তো যে জিনিসটাকে তুমি ছুঁইতে পারবো না, যে জিনিসের মধ্যে যাইতে পারতেছো না, ওই জিনিসটাকে অবশ্যই তুমি বদ্ধ ব্যবধির ভিতরে রাখতে পারবে না, কারণ বদ্ধ ব্যবধিতে কে? ওই মানটাকে সহ নিতে হবে। তো তুমি তো ইনফিনিটি পর্যন্ত যাইতেই পারো না, তুমি ইনফিনিটিকে কিভাবে নিবা? তাহলে এই ইনফিনিটিকে সবসময় খোলা ব্যবধি দ্বারা, যে কোনো ইনফিনিটি, ইনফিনিটি ইনফিনিটিকে সবসময় খোলা ব্যবধি দ্বারা প্রকাশ করতে হবে। কারণ কি? এই ইনফিনিটি মানটাকে তুমি প্রকৃত অর্থে কখনো নিতে পারবে না। কথা বুঝতে পারছো? ইনফিনিটি পর্যন্ত কখনো যাইতে পারলে না, যাইতে তো পারবা না, তাই তো? তাহলে ইনফিনিটি থেকে শুরু করে কোথা পর্যন্ত এসে থামবে? -3 পর্যন্ত এসে থামবে। তো -3 পর্যন্ত এদিকে ফার্স্ট ব্র্যাকেট দিব না, ফার্স্ট ব্র্যাকেট না, -3 মানটা কিন্তু হবে, এই এক্স এর মানটা কিন্তু -3 কে অ্যালাউ করে, তাহলে -3 কেও নিবা, -3 কেও নিবা। তাহলে এটাকে বদ্ধ ব্যবধি দিয়ে প্রকাশ করতে হবে। কথা বুঝতে পারছো? এটার সাথে ইউনিয়ন দিবা, এই সবগুলা মান -ইনফিনিটি থেকে শুরু করে 3 পর্যন্ত সবগুলা মান আসবে, এবং এটার সাথে কি আসবে? আরেকটা উপাদান আসছে, সেটা হচ্ছে সেটের উপাদান 3। এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা এটা কি বোঝাচ্ছে? সেটের উপাদান, এই সেটের উপাদান 3। তাহলে একটা সেটের উপাদান হচ্ছে এটা, আর আরেকটা সেটের উপাদান হচ্ছে এখানে যতগুলো আছে সবগুলা। এখানে যতগুলো আছে সবগুলো যদি সেটে প্রকাশ করতে চাও, কে কে আসবে? -ইনফিনিটি, -ইনফিনিটি আসবে, মাইনাস যত শুরু -10 -9 করতে করতে -3 পর্যন্ত। এই যে এইখানে যেগুলো আছে সবগুলোকে সেটে প্রকাশ করতে চাইলে যে এটা এরকম ভাবে, তাহলে এইটা আর এই সেটের কম্বাইন আনসার হচ্ছে এইটা। বুঝতে পারছো? বুঝতে পারছি? আই হোপ ক্লিয়ার। তাহলে এটা হলো বদ্ধ ব্যবধি। তাহলে এটার আনসারটাকে তুমি চাইলে কিভাবে প্রকাশ করতে পারো? ইনফিনিটি থেকে শুরু করে কোথা পর্যন্ত? -3 পর্যন্ত। -3 মানটাকেও আসবে, তাহলে এটাকে বদ্ধ ব্যবধিতে প্রকাশ করতে হবে। এবং -3 ইউনিয়ন আরেকটা মান তো আছে, কে? আরেকটা মান হচ্ছে 3 সেট, স্বয়ং 3। তাহলে এই 3 এর উপাদানটা সহ এটাকে সেট আকারে প্রকাশ করে দাও, তাহলে এটা হচ্ছে এটার আনসার। যদি কোয়েশ্চেনটা ঠিক লিখে থাকি, let me see, কোয়েশ্চেনটা ঠিক আছে? x square is greater than 5 and x cube is less or equal of 36। ওকে, ঠিকই আছে, তাহলে এটাই আনসার। ওকে, এটাই আনসার। ওকে, এবং এটাকে তুমি সহজে চাইলে আনসারটাকে এইভাবে প্রকাশ করতে পারো, কেউ কাটবে না। ঠিক আছে, আনসারটা কিরকম ভাবে? এটা হচ্ছে -ইনফিনিটি থেকে শুরু করে ডট থেকে শুরু করে -4 -3, তারপরে জাস্ট +3। এটাও কিন্তু -ইনফিনিটি থেকে শুরু করে বোঝায় যে -3 পর্যন্ত আসবে, সবগুলা মান আসবে, তারপরে শুধুমাত্র প্লাসের মধ্যে +3টাকে নিবে, আর কোনটাকে নিতে পারবে না। বুঝতে পারছো? ওকে, খ নাম্বার গেল। এখন গ,
গ নাম্বার কি বলছে, গ নাম্বার বলছে এটা সেটটার নাম ধরি, সেটটার নাম হচ্ছে এ, ঠিক আছে। এ সেটটার এমন যেন এই সেটটার উপাদান এক্স, যেটা কিনা স্বাভাবিক সংখ্যা থেকে আসছে, এবং এক্স হচ্ছে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। এই ম্যাথটা করাইছি আমি, এই ম্যাথটা আমি ডেফিনেটলি করাইছি, এটা আমি মনে আছে এই 2 নাম্বার না 3 নাম্বার লেকচারে আমি করাইছিলাম, ঠিক আছে। তো 36 এর গুণনীয়ক আর 6 এর গুণিতক। তো 36 এর গুণনীয়ক কে কে আছে, 36 এর গুণনীয়কের সেট, গুণনীয়কের সেট, ঠিক আছে। এটার ধরে আমি বি সেট। কে কে আছে 36 এর গুণনীয়কের সেটে, 36 এর গুণনীয়কের সেটে কে কে আছে, 1 আছে, 2 আছে, তারপর 3 আছে, 4 আছে, 6 আছে, 12 আছে, 18 আছে, স্বয়ং 36 নিজেও 36 এর গুণনীয়ক, ঠিক আছে। এটা হচ্ছে 36 এর গুণনীয়ক সেট। আর 6 এর গুণিতকের সেট, 6 এর গুণিতকের সেট, 6 এর গুণিতকের সেট কি 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 হতে পারে, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, এমনি চলতে থাকবে। এটা হচ্ছে 6 এর গুণিতকের সেট। এখন একটা কথা বলো, এই 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক দুটোটাই, এটা তো জাস্ট 36 এর গুণনীয়কের সেটটা, ওকে। এটা তো জাস্ট 6 এর গুণনীয়কের সেটটা, গুণিতকের সেটটা। এখন তোমারে বলছি কি এ সেটের উপাদানটা হচ্ছে এক্স, এক্স 36 এর গুণনীয়ক হবে, 6 এর গুণিতক হবে, তাহলে দুটোটাকে মানতে হবে। তো দুটোটার ভিতরে কে কে আছে, দুটোটার ভিতরে কে কে আছে, এই 6 আছে দুটোটার ভিতরে 6, এই 12 আছে দুটোটার ভিতরে 12, এই 18 আছে দুটোটার ভিতরে 18, এই 36 আছে দুটোটার ভিতরে 36। তো দুটোটাই মানবে, এই দুটোটাকেই তো মানতে হবে, দুটোটাকেই তো মানতে হবে, দুটোটাই মানে কারা কারা, 6 12 18 36, 6 12 18 36। তাইলে এই এ সেটের তালিকা পদ্ধতিতে আনসার হবে 6 12 18 36, এন্ড দিস ইজ দ্য আনসার। আই হোপ আই এম ক্লিয়ার, ঠিক আছে। এবার গহ, কি যে দুর্ভাগ্যের বিষয়, কে বললো যে গতকাল রাতে 2:30 পর্যন্ত লাগে তোমাদের ভিডিওটি শুট করতেছিলাম, 1 এর গ পর্যন্ত করে পুরা বইয়ের সব ম্যাথ শেষ করে ফেলছি, দেখি যে জাস্ট 1 এর গ নাম্বার পর্যন্ত রেকর্ড হয়েছে, তারপরে মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছে, বাকিগুলোর একটাও সাউন্ড শোনা যায় না। হ্যাঁ ঠিক আছে, এটা আবার শুট করতেছি, দেখো গহ নাম্বার, ঠিক আছে। তো গহ নাম্বার কি বলছে, 1 এর গহ, 1 এর কি বলছে দেখো, x belongs to n, এই সেটের নাম দিই a, ঠিক আছে। এই সেটের নাম হচ্ছে a, এই সেটের উপাদান হচ্ছে x, ঠিক আছে। x কোথায় বিলং করে, n বিলং করে, এমন যেন x কিউব ইজ গ্রেটার দেন 25 এবং x টু দি পাওয়ার 4 ইজ লেস অর ইকুয়াল অফ 264, এটা বলছে ঘতে, ঠিক আছে। এখন তুমি x কে কাকে কোথায় খুঁজতে যাবা, x কে কোথায় খুঁজতে যাবে, স্বাভাবিক সংখ্যার ভিতরে 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলোর ভিতরে, তাই তো। তো তুমি x = 1 থেকে শুরু করো, x = 1 হলে, ঠিক আছে, x = 1 হলে x কিউব মানে হচ্ছে 1 কিউব, তার মানে হচ্ছে 1 যেটা কিনা 25 থেকে বড় না, আমার পরেরটাতে যাওয়ার দরকারই নাই, এটাই তো মানতেছে না, এই কন্ডিশনটাই তো মানতেছে না। তো এই কন্ডিশনটা যদি না মানে আমার পরেরটাতে গিয়ে চেক করার দরকার আছে, দরকার নাই তো, মানতে হলে তো তিনটাকেই মানতে হবে, এটাই মানতেছে না, তার মানে এই x এর মান এই সেটের ভিতরে আসবে না, ঠিক আছে। তারপর x = 2 হলে, ঠিক আছে, 2 হলে কত হবে, x = 2 হলে x কিউব ইকুয়ালস 2 কিউব 2 দুগুণে 4 4 দুগুণে 8, যেটা কিনা 25 থেকে বড় না, তাহলে এইটাও x এর মান এই সেটের ভিতরে আসবে না। তারপর 3 নাম্বার কি বলছে, x এটা আসবে না, এটা আসবে না, x 3 হলে, x 3 হলে 3 3 9, x কিউব মানে হচ্ছে 3 3 কিউব মানে 3 3 9 3 27, ঠিক আছে। তো এটা কিন্তু 25 থেকে বড়, তাহলে এই কন্ডিশনটা এখানে ফিল আপ করতেছে। এবার পরের কন্ডিশন এটাতে আসি, এবং x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 মানে 3 3 9, 3 টু দি পাওয়ার 4, 3 3 9 3 27 3 27 81, এটা কিন্তু 264 থেকে ছোট, তাহলে এই কন্ডিশনটাও ফিল আপ করতেছে, এই কন্ডিশনটাও ফিল আপ করতেছে, এবং x এর মান 3 স্বাভাবিক সংখ্যা থেকেও নেওয়া হয়েছে, তিনটা থেকে তিনটা কন্ডিশন ফিল আপ করতেছে, তাহলে x এর এই মানটাই সেটের ভিতরে আসবে, ঠিক আছে। এবার আসে x = 4 হলে, x = 4 হলে কি হচ্ছে, x কিউব মানে হচ্ছে 4 কিউব 4 4 16 4 16 64, যেটা কিনা 7 25 থেকে বড়, ওকে, এই কন্ডিশন মানলো, এই কন্ডিশন মানলো, এবং ঠিক আছে x টু দি পাওয়ার 4 ইকুয়ালস কত, 4 টু দি পাওয়ার 4, তো 4 4 16 4 16 64 256, 4 টু দি পাওয়ার 4 256, এটাও 264 থেকে ছোট, তাহলে এই কন্ডিশনটাও ফিল আপ করলো, এই কন্ডিশনটাও ফিল আপ করলো, x = 4, এটা এই স্বাভাবিক সংখ্যা থেকে নেওয়া হয়েছে, তাহলে এই কন্ডিশনটাও ফিল আপ করলো, তাহলে এইটাও ওকে, x = 4 আসবে। এবার দেখি x = 5 হলে কি হবে, x = 5 হলে x কিউব ইকুয়ালস টু 5 কিউব মানে 5 5 25 5 25 125, এটা 25 থেকে বড়, ওকে, এই কন্ডিশন ফিল আপ করলো, এবং
x টু দি পাওয়ার 4 ইকুয়ালস কত 5 টু দি পাওয়ার 4, এটার মান হচ্ছে 625। এটা কিন্তু আর 264 থেকে ছোট না, তাহলে এই কন্ডিশনটা ফিল আপ করতেছে না। তো কন্ডিশন ফিল আপ করতে হলে তিনটাই করতে হবে, এটা তো করতেছে না, তার মানে এই মানটাকে আমি এটার ভিতরে নিতে পারবো না, x এর মানটাকে আমি এই সেটের উপাদান হিসেবে নিতে পারবো না। তাহলে এবার x ইকুয়াল টু 5 তো হচ্ছে না, x ইকুয়াল টু 6 হলে 6 টু দি পাওয়ার 4 আরো বেশি হবে, 625 এর আরো বেশি হবে। তো আমার তো বলতেছে 264 থেকে কম মানগুলো নিতে হবে, তার মানে এর পরের যে মানগুলো এডিট টু দি পাওয়ার 4 করলে আরো অনেক বেশি হবে, ওই মানগুলো আমি নিতে পারবো না, এই কন্ডিশনটা ফিল আপ করবে না। ঠিক আছে, তাহলে উপরের কন্ডিশন দুইটা শুধুমাত্র ফিল আপ করতেছে, x ইকুয়াল টু 3 আর x ইকুয়াল টু 4, শুধুমাত্র এই দুইটা আছে যে সবগুলা কন্ডিশন ফিল আপ করতেছে। তাহলে এই a সেটের আনসার কি হবে? a সেটের আনসার ইজ ইকুয়াল জাস্ট 3 and 4। আই হোপ আই এম ক্লিয়ার। ঠিক আছে, তাহলে 1 নাম্বার শেষ। ওকে, 1 নাম্বারের গ শেষ। তারপরে আসি 2 এর ক। তো দুইতে নিব। ঠিক আছে, দেখো 2 এর কতে কি বলছে? 2 এর কতে বলছে 3 5 7 9 11। ঠিক আছে, একটা সেট দেওয়া আছে 3 5 7 9 11। এটা কিসে কনভার্ট করতে বলছে? সেট গঠন পদ্ধতিতে কনভার্ট করতে বলছে। এখন সেট গঠন পদ্ধতিতে কনভার্ট করতে হলে এটারে অনেক নিয়মে করণ যায়, অনেক নিয়মে। ঠিক আছে, যেমন এই সবগুলা আমি কি জানি 3 5 7 সকলেই কি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। ঠিক আছে, এটার আনসার এক একজনের এক এক কিছু হতে পারে। ঠিক আছে, এই সবগুলাই কি বিজোড় সংখ্যা, কিন্তু এই বিজোড় সংখ্যাগুলো কত থেকে কত পর্যন্ত? এই বিজোড় সংখ্যাগুলো এই সেটটার নাম দেই আমি এ সেট। ঠিক আছে, এই বিজোড় সংখ্যাটা এর উপাদান হচ্ছে কি x, এই বিজোড় উপাদানগুলো কি রূপে আছে? একটা একটা উপাদান রূপে আছে, ক্রমজোড় আকারে নাই, তাহলে x আকারে আছে, তাহলে উপাদানটা x। সাচেস x এমন যেন x কোথা থেকে আসছে? এগুলো স্বাভাবিক সংখ্যা না, মাইনাস তো নাই, তার মানে z থেকে আসেনি, স্বাভাবিক সংখ্যা আসছে, তাহলে x বিলংস টু n। ঠিক আছে, x বিলংস টু n, এবং বলতে পারি x হচ্ছে, এরা কি প্রত্যেকে জোড় না বিজোড়? প্রত্যেকে বিজোড় সংখ্যা, এবং সকলে বিজোড় সংখ্যা, সকলে বিজোড়। এবং আরেকটা কন্ডিশন দিতে পারি, এবং এবং এই বিজোড়টা কত থেকে কত পর্যন্ত? 3 থেকে বড়, 3 থেকে বড় অথবা সমান, আর 11 থেকে ছোট অথবা সমান। ঠিক আছে, তাহলে এখানে এই সেট গঠন পদ্ধতিতে আনসারটা শেষ করতে পারি। ঠিক আছে, এই যে আমি বললাম এটার আরো আনসার হইতে পারে। তুমি এখানে 1 দাও, ঠিক আছে, 1 থেকে বড়, তখন কিন্তু সমান দিবা না, তখন 13 থেকে কি হবে? ছোট, ধরে নাও 13 থেকে ছোট। ঠিক আছে, তাহলে 1 থেকে বড়, 13 থেকে ছোট, তাহলে 1 তো নিতে পারবে না, একের পর বিজোড় কি আছে? 3 5 7 9 11, তারপর 13 তো নিতে পারবে না, 13 থেকে ছোট, তখন এইটাও আনসার। কথা বুঝতে পারছো? তাহলে এই যে এইরকম ভাবে এগুলার মানে এক একজনের এক একটা আনসার হইতে পারে আর কি। খতে বলছে যে 1 2 3 4 আচ্ছা আচ্ছা ঠিক আছে, খতে বলছে 1 2 3 4 6 9 12 18 36। ঠিক আছে, এই দেখো এরা আছে না প্রত্যেকে কি জানো? এরা আসলে প্রত্যেকে 36 এর গুণনীয়ক। কথা বুঝছো? এই 36 একে 36, 18 দোকানে 36, 3 12 36, 4 9 36, 6 6 36। এরা সকলেই 36 এর গুণনীয়ক। তাহলে এখানে যতগুলো সংখ্যা আছে এরা প্রত্যেকে কি? প্রত্যেকে 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক। ঠিক আছে, তাহলে এইটার সেট গঠন পদ্ধতিতে এটার নাম যদি দেই a, ঠিক আছে, এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে গেলে a কি হবে? এর উপাদান হচ্ছে কে? x, এর উপাদান কে? x, x এমন যেন x বিলংস টু n, স্বাভাবিক সংখ্যা থেকে আসছে, এবং x 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক। ঠিক আছে, এখন এটা তো ইজিলি 36 এর যতগুলা গুণনীয়ক আছে এর মধ্যে সবগুলা চলে আসছে। ঠিক আছে, এখন ধরে নাও তুমি এই 6টাকে তোমার কোশ্চেনে নাই, ধরে নাও এই 6টা কোশ্চেনে নাই। ঠিক আছে, ধরে নাও এই 6টা কোশ্চেনে নাই। ঠিক আছে, তো তুমি 36 এর গুণনীয়ক এটা যখন তুমি আনসার লিখবা, এই 6টা নাই, তারপরে তুমি আনসার লিখছো এটা, এটা যখন তুমি আনসার লিখবা তখন এটার থেকে তুমি যখন 36 এর গুণনীয়কের সেট বানাইতে যাবে তখন আনসার কি রকম হবে? তখন 36 এর গুণনীয়কের সেটটা কি রকম হবে দেখো তো? তখন 36 এর গুণনীয়কের সেটটা এমন হবে না? 36 1 ইনটু 36, 2 ইনটু 18, 3 ইনটু 12, 4 ইনটু 9, 6 ইনটু 6, এই যে এরকম তো হবে। তখন কিন্তু এই 36 এর গুণনীয়কের সেটের ভিতরে কিন্তু এই 6টাও আসবে। তুমি এখানে নাই, কিন্তু তোমাকে ধরে নাও কোশ্চেন দিল এইটা, এটার থেকে তুমি কিন্তু 36 এর গুণনীয়ক গুলাকে সেটে নিবা, তখন তুমি সেটের ভিতরে তুমি এই 6 6 নিবা। ঠিক আছে, যদি কোশ্চেনে ধরে নাও 6টা দেওয়া নাই, তখন তুমি এটা কি করবা জানো? তখন তুমি এটার মধ্যে এক্সট্রা করে লিখে দিবা, এবং x is not equal to 6। ঠিক আছে, তখন এই যে সাথে একটা কোটেশন দিয়ে দিবে x is not equal to 6। তো তখন কি হবে? তখন এই যে এটা নিবা, এটা নিবা, এটা নিবা, এই সবগুলা নিবা, এটাও নিবা, কিন্তু এই 6টাকে তুমি নিবা না, কারণ এখানে কন্ডিশন বানান করেছো x is not equal to 6। ওকে, ঠিক আছে, তাহলে কিন্তু এখানের আনসার আপাতত যেটা আনসার এটার মধ্যে তো 6ও দেওয়া আছে, তাই না? আপাতত যেটা আনসার সেটার মধ্যে 6ও দেওয়া আছে, তাহলে আপাতত এটার মধ্যে 6 সহ আসবে, তাহলে আপাতত আনসার হচ্ছে এটা। ওকে,
আপাতত আনসার হচ্ছে এই যে এটা। ওকে, গতে বলছে সেটের উপাদান 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। এই দেখো এরা প্রত্যেকেই কিন্তু 4 এর গুণনীয়ক। 4 1 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। এরা প্রত্যেকে 4 এর গুণিতক। এরা সকলেই কি 4 এর গুণিতক। তো তোমাকে কোন মানগুলাকে নিতে হবে? 4 এর গুণিতক গুলাকে। তাহলে এটাকে যখন সেট আকারে লিখবা তখন তার আগে লিখতে যাবে এটার নাম দাও এ সেট। ঠিক আছে, এটাকে লিখবা কি এরা প্রত্যেকেই, এরা সকলেই কি 4 এর গুণিতক, গুণিতক। এবং আরেকটা কন্ডিশন কি, এবং 40 থেকে ছোট অথবা কি সমান। ঠিক আছে, 40 থেকে ছোট অথবা সমান। তাহলে তুমি এ সেটটাকে যখন সেট গঠন পদ্ধতিতে লিখবা তখন কি করবা, এ সেটের উপাদান কে থাকবে, এ সেটের উপাদান থাকবে এক্স, এ সেটের উপাদান হবে কে এক্স। তো এক্স এমন যেন এক্স বিলংস টু এন স্বাভাবিক সংখ্যা থেকে আসছে, এবং এক্স 4 এর গুণিতক, এক্স 4 এর গুণিতক। তাহলে গুণিতক, তো গুণিতক তো নিবা, তো গুণিতক 4 দশে 40 পর্যন্ত। তুমি যদি এনেই শেষ করে দাও 4 দশে 40 গিয়ে থামে গেল, কিন্তু 4 গেল 44, এটা নিতে বাধা আছে। গুণিতক বলছে 44 তো 4 এর গুণিতক, তাহলে তোমাকে ফিক্স করে দিতে হবে এবং x ইজ লেস অর ইকুয়াল অফ 40। ঠিক আছে, আর যদি লেস দিতে চাও তাহলে x ইকুয়াল টু লেস দেন 44 অথবা 41ও দিতে পারো, 41ও দিতে পারো। 41 এর চেয়ে কম গুণিতক যেগুলো আছে এগুলা। আর যদি লেস অর ইকুয়াল দিতে চাও তাহলে দিতে হবে কি 40, কারণ 40 সহ আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি গ নাম্বারের আনসার। এটা সুন্দর একটা ম্যাথ। ঠিক আছে, গ নাম্বারে কি বলছে, +-4 +-5 +-6। ঠিক আছে, এখন তুমি এই মানগুলাকে কিভাবে পাইবা বলো তো? +-6 আমরা জানি কোন একটা সংখ্যাকে যদি দেখো x² = 36, ঠিক আছে, x² = 36 ধরে নাও, তাহলে x রে উভয় পাশে যদি স্কয়ার রুট করি, উভয় পাশে যদি স্কয়ার রুট করি, সামনে কি আসে একটা প্লাস মাইনাস আসে, তখন x এর মান হয় +-6। অর্থাৎ প্লাস এর 6 এর স্কয়ার করলেও তুমি 36 পাবা, তখন x² হবে x² = 36, এন্ড মাইনাস এর x² রেও সেই মাইনাস এর ইয়ার স্কয়ার করলেও তুমি পাবা কি 36। কথা বুঝতে পারছো? তাইলে এই যে এইরকম +-6 এগুলাকে তুমি কিভাবে প্রকাশ করতে পারো, এগুলা বুঝতে পারো যে এগুলো আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলা স্কয়ার যে ফরম্যাট আছে ওই ফরম্যাট থেকে নেওয়া যায় আর কি। ঠিক আছে, তাহলে তুমি এটাকে স্কয়ার ফরম্যাটে ফেলানোর চেষ্টা করবা ইয়ার মধ্যে, এই সেট গঠন পদ্ধতিতে। তাহলে এটাকে কিভাবে করবা, এটাকে করবা হচ্ছে এই যে এরকম, যে x = +-4 হলে, ঠিক আছে, x² = কত, +-4, তার উপরে স্কয়ার, 4 4 কত 16, তাহলে মাঝখানে এটা নিলা। সবার শেষেরটা কি, x = +-6 হলে, ঠিক আছে, x² = কত, +-6, তার উপরে স্কয়ার মানে 6 6 36, ঠিক আছে, 16 আর 36। তো এখন কি করবা, তুমি বইলা দিবা যে এই সেটের উপাদান হচ্ছে x। দেখো তাহলে এ সেট, ঠিক আছে, এটার নাম দাও তুমি এ সেট। তাহলে এ সেটের উপাদান কে, এ সেটের উপাদান হচ্ছে x। এমন যেন x কই থেকে আসবে, আবার স্বাভাবিক সংখ্যা থেকে আসবে, স্বাভাবিক সংখ্যা থেকে আসবে, নো, এবার কিন্তু প্লাসও আছে মাইনাসও আছে, তার মানে মাইনাসের মানগুলো কিন্তু প্লাস থেকে আসে, ইয়া থেকে আসে না, স্বাভাবিক সংখ্যা থেকে আসে না। তাহলে এটা হবে কি x বিলংস টু z, ঠিক আছে, এবং x² মানকে তুমি ডিফাইন করে দিবা, x² এর মানটা তুমি ডিফাইন করে দিবা। x² এর মানটা 16 থেকে বড় অথবা সমান, আর 36 থেকে ছোট অথবা সমান। দেখো এই যে 16 থেকে বড় অথবা সমান, তার মানে তুমি x এর মান বসাইবা, প্লাসের 4 বসাইলো 16 থেকে বড় সমান হবে, 16 সমান হবে, মাইনাসের 4 বসাইলো 16 সমান হবে, তার মানে প্লাসের আর মাইনাসের 4টা আসবে, তারপর প্লাসের আর মাইনাসের 5, 5 5 25, ঠিক আছে, তো 16 আর 36 এর মাঝখানে আছে 25, তো এটা আসবে, তারপর 36 x² এর সমান হয়, তাহলে 36 আসবে, কিন্তু তারপরে যেগুলো আছে আর তার আগে যেগুলো আছে ওইগুলো আসতে পারবে না, তারপরে 36 এর পরে 7 49 ওইগুলো আসবে না, কারণ কি 36 থেকে ছোট হইতে হবে। কথা বুঝতে পারছো? তাহলে এইটার আনসারটা হচ্ছে এইটা, বুঝতে পারছো? ওকে, 3 নাম্বার কি বলছে দেখো, এ একটা সেট দিছে, এ একটা সেটের নাম দিছে 2 3 4, বি একটা সেট দিছে 1 2 8, সি একটা সেট দিছে 2 a b। আমরা বিভিন্ন জিনিস বাইর করতে বলছে, তাহলে আমি আগে সেটটাকে লিখে নিই। এ সেট হচ্ছে 2 3 4, বি সেট হচ্ছে 1 2 a, এন্ড সি সেট হচ্ছে 2 a b, তাই তো? আচ্ছা, তো এখন
1 2 2 3 4 1 2 a 2 a b সেটটারে আমার ক নাম্বারে কি বলতে বলছে বি আর সি এর বাদ সেট, বি সেট থেকে সি সেটের বাদ, তাই তো এটা আমরা লিখি বি বাদ সি। তাহলে আমি বি সেটটারে লিখি, বি সেট কোনটা 1 2 a লিখলাম 1 2 a, এটা থেকে বাদ সেট লিখবো কাকে সি কে, তো সি কে 2 a b। তো আমি যখন বাদ সেট পড়াইছি বা সেটের অন্তর পড়াইছি তখন বলছি এইটাতে কি বাকি থাকে দ্যাট ডাজন্ট ম্যাটার, এইটার থেকে কি কি বাদ যায় সেটা ম্যাটার। যেমন 2 থেকে 2 বাদ গেল, a থেকে a বাদ গেল, তাহলে এখানে আছে কত, আমি এটা লিখতে এমনি লিখবো, এটা কি লিখবো 1 আর মাইনাস বি, যেটা থেকে মাইনাস বি মাইনাস নো, এইটাতে কি আছে না আছে এটা ম্যাটার করে না, এটাতে কি আছে না আছে এটা ম্যাটার করে না। মূল দাগটা হচ্ছে তোমার এইখান থেকে তুমি বিয়োগ করতেছো, এখান থেকে যখন তুমি বিয়োগ করতেছো এখান থেকে কি কি বাদ যাইতেছে সেগুলা বাদ, আর বাদ বাকি যা থাকবে এখানে সেটা হবে আনসার। তাহলে এখানে বাকি আছে কত 1, তাহলে এই সেটের আনসার কত, এই সেটের আনসার হচ্ছে 1। তার মানে এখানে ক নাম্বার যেটা আছে বি বাদ সেট সি, এটার আনসার হচ্ছে 1, ঠিক আছে। তারপর আসে খ নাম্বার, খ নাম্বারে কি বলছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, তাহলে এ সেট কত 1 2 3 4 2 3 4, ওকে। বি ইউনিয়ন করতে হবে কার সাথে, বি এর সাথে, বি কত 1 2 a, ঠিক আছে। তাহলে 2 3 4 আর 1 2 a ইউনিয়ন করলে যতগুলো উপাদান আছে সবগুলো চলে আসে, তাহলে 1 আছে 2 আছে 2 নিলাম, 3 আছে 4 আছে a আছে, তাই তো। তাহলে আসবে হচ্ছে 1 2 3 4 এন্ড a, ওকে ক্লিয়ার। আচ্ছা তারপর গ নাম্বারে কি বলছে, গ নাম্বারে বলছে যে এ ইন্টারসেকশন সি, তার মানে এ আর সি এর ভিতরে যে কমন মানগুলা, ইন্টারসেকশনের মধ্যে কোন মানগুলো আসে জাস্ট কমন মানগুলা, তাহলে কমন মানগুলা নিতে হবে। তাহলে এ তে আছে 2 3 4 এন্ড ইন্টারসেকশন করতে হবে সি এর সাথে, সি তে আছে 2ab 2ab, তাই তো। তাহলে এই 2 3 4 এর ভিতরে এই 2 আর এই 2 কমন আছে, এটা তো ab, এইটা নাই এটাতে, আর 3 4 নাই ওইটাতে, তাহলে এই দুইটার কোনটাই কমন না, তাহলে এটার আনসার জাস্ট কি আসবে, জাস্ট কমন আছে 2, তাহলে আনসার হবে অনলি 2, ওকে। তারপর আসে গহ, গহতে কি বলছে, আচ্ছা গহ, গহতে কি বলছে দেখো, গহতে বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো বি ইন্টারসেকশন সিটা করার জন্য আমি আগে বি ইন্টারসেকশন সি এর মানটা বাইর করে আনি, ঠিক আছে, তারপরে আমি এর সাথে এর ইউনিয়ন করব। তাহলে বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, তো বি সেটের মান কত 1 2 a এন্ড এর সাথে ইন্টারসেকশন করব হচ্ছে 2 a b, তাই তো। তাহলে এই কমন এই ইন্টারসেকশন কি করবে, জাস্ট দুটো সেটের মধ্যে যে কমন মানগুলো আছে সে কমন মানগুলোকে নিবে, তাই তো। তো এই দুটোর মধ্যে কমন মান কে কে আছে, জাস্ট 2 আছে না, এই 2 এই 2, তারপর আরেকটা আছে এই a আর এই a, এই 1 এটাতে নাই আর এই b এটাতে নাই, তাহলে 2 আর a কমন, তাহলে এটাতে আসতেছে কত 2, a, তাই তো। আচ্ছা তো 2, a আসলো, তারপর কি বাকি থাকে, তারপর হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাই তো। তাহলে তোমার এবার এর সাথে বি ইন্টারসেকশন সি এর ইউনিয়ন করতে হবে, তাহলে এ সেট কে, এ সেট হচ্ছে 2 3 4 2 3 4, আর বি ইন্টারসেকশন সি এটা আমি অলরেডি বাইর করে ফেলছি, করতে 2, a, তাহলে এটারে কি করতে হবে, ইউনিয়ন করতে হবে 2a, তাই তো। তাহলে এই দুইটার সেটের ভিতরে যতগুলো উপাদান আসছে ইউনিয়ন আছে কি, ইউনিয়নের কাজ কি সবগুলো উপাদান নেওয়া, তাহলে 2 আছে 2 কে নেওয়া যাবে, 3 আছে 4 আছে a আছে, তাহলে আনসার হবে 2 3 4 a, ওকে। এটা হচ্ছে আনসার, বুঝা গেছে। তাহলে এটা হচ্ছে গ এর আনসার। এবার ওতে কি বলছে, ওতে বলছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তা আমি আগে কি করে নিব, বি ইউনিয়ন সি এর মান বের করে নিব, ওকে। তাহলে বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি, তো বি কোনটা 1 2 e, তাই তো 1 2 এন্ড এর সাথে এ, ওকে, এর সাথে সি সি 1 2 a এর সাথে সি হচ্ছে ইউনিয়ন করব, তাই তো। ইউনিয়ন করব মানে হচ্ছে 2 a b, তাহলে ইউনিয়নের কাজ কি, দুইটা সেটের ভিতরে যতগুলো উপাদান আছে যত উপাদান আছে সবগুলো নেওয়া, তাই তো। 1 আছে 2 আছে 2 আছে a আছে a আছে b আছে, তাহলে 1 2 a b। এখন 2 দুইবার আছে, আমি দুইবার 2 লিখবো দরকার নাই, আমি বলছি 2 নাম্বার না 3 নাম্বার ক্লাসে যেন বলছিলাম যে একটা সেটে একই উপাদান বারবার থাকা, এটা একবার লেখা যা বারবার লেখা তা, তখন বারবার লেখা তো দরকার নেই, একবার লিখলে একই উপাদান বারবার আসছে বোঝায়, ঠিক আছে। তাহলে মানে বারবার লিখলে একই উপাদান বারবার আসছে বোঝায়, তাহলে বারবারের কাইটে আমি একবার লিখতে পারি, তাহলে এখানে 1 2 2 a a b 1 2 2 a a b না লিখে কি লিখতে পারি 1 2 a b, 2 2 দুইবার লেখার দরকার নাই, ঠিক আছে, ওকে। তাহলে এটা হলো 1 2 a b, এটা হলো কি বি ইউনিয়ন সি সেট। তো বি ইউনিয়ন সি সেটের পর, বি ইউনিয়ন সি সেটের পর এটার সাথে কি করতে হবে, এর সাথে বি ইউনিয়ন সি এর ইন্টারসেকশন করতে হবে, তাহলে এর সাথে বি ইউনিয়ন সি এর কি করতে হবে, ইন্টারসেকশন করতে হবে, ওকে। তাহলে এ সেট কত, এ সেট হচ্ছে 2 3 4 হইলো 2 3 4, ওকে। এর সাথে ইন্টারসেকশন করব কোন সেট, ইন্টারসেকশন করব বি ইউনিয়ন সি, তাহলে বি ইউনিয়ন সি হচ্ছে যে এইটা 1 2 a b 1 2 a
বি। তাহলে এদের ইন্টারসেকশন করলে কোন মানগুলো আসবে? জাস্ট কমন মানগুলো আসবে। ইন্টারসেকশনের কাছে তো কমন মানগুলোকে নেওয়া, তাই না? কমন কে কে আছে? 2 আছে, 2 আছে, 3 4 এ বি না, বাকি কোনোটাই কমন নাই, দুটোটার মধ্যে নাই। ঠিক আছে, তাহলে এটার আনসার হবে 2। দিস ইজ দ্য আনসার। ওকে, আচ্ছা 4 নাম্বার কি বলছে? 4 নাম্বার বলছে একটা সার্বিক সেট দেওয়া হয়েছে। সার্বিক সেট কি আশা করি সবার মনে আছে? 1 2 3 4 5 6 7। সেই সার্বিক সেট হচ্ছে ওই সেট, মানে আলোচনায় সংশ্লিষ্ট, ধরে নাও আরো 3-4টা সেট আছে, এ সেট আছে, বি সেট আছে, তারপর সি সেট আছে, ধরে নাও আরো 3-4টা সেট আছে। ঠিক আছে, এই যতগুলা সেট আমি বানাবো, ঠিক আছে, এই যতগুলা সেট আমি বানাবো সবগুলা সেটের উপাদান তুমি সার্বিক সেটে পাইবা। এমন হইতে পারে তুমি বি সেটের উপাদান এ সেটে না পাইতে পারো, এ সেটের উপাদান সি সেটে না পাইতে পারো। যদি সবগুলো সেটের উপাদান সবগুলো সেটে পাওয়া যায়, তাহলে তো সে সার্বিক সেটের সমতা হয়ে গেল, তাই না? সমতা সেটের মধ্যে পড়ছিলাম যে একটা সেটের উপাদান সবগুলো যদি একটা সেটের মধ্যে থাকে, তাহলে সেটা সেটের সমতা। সেটের সমতার কন্ডিশন ছিল এ বি সেটের উপসেট হবে, আবার বি এ সেটের উপসেট হবে। আগের লেকচার গুলো দেখে নিও। তাইলে এখন কথা হচ্ছে এই এ সেট বি সেট সি সেট এই সবগুলো উপাদান তো সবগুলো সমাধান তো এমন কোনো কথা না। এটার ভিতরে এমন কিছু আছে যেটা সিতে নাই, আবার সিতে এমন কিছু আছে যেটা বিতে নাই। কিন্তু এ বি সি সবগুলা সেটের যতগুলো উপাদান আছে সবগুলা সেটের উপাদান কোথায় পাইবা? সার্বিক সেটে পাইবা। ওই সার্বিক সেট, ওইটার বলা হয় সার্বিক সেট। তাহলে আলোচনায় সার্বিক সেটের ডেফিনিশন কি? আলোচনায় সংশ্লিষ্ট যতগুলা সেট আছে সবগুলা সেট যদি কোনো একটা সেটের উপসেট হয়, সেই কোনো একটা সেটটাকে কি বলা হয়? সার্বিক সেট বলা হয়। অর্থাৎ আলোচনায় সংশ্লিষ্ট যতগুলা সেট আছে সেই সবগুলা সেট কোনো একটা সেটের উপসেট হবে। তার মানে কি এই একটা সেটের থেকে সবগুলো উপাদান নিয়ে এই সেটগুলা বানানো হবে। ঠিক আছে, তাইলে যতগুলা সেট বানানো হয়েছে সেই সেটগুলা তো এটার অংশ, তাই না? তাহলে যেটার অংশ সেটারে বলা হয় হচ্ছে সার্বিক সেট। ঠিক আছে, তাহলে এ সেটের ভিতরে কে কে আছে? এ সেটের ভিতরে আছে 1 3 5 1 3 5। তারপরে কি আছে? 2 বি সেটে আছে 2 4 6 2 4 6 এন্ড সি সেটে আছে হচ্ছে 3 4 5 6 7 3 4 5 6 7। দেখো এমন কোন উপাদান আছে যেটা এ বি সি সেটে আছে কিন্তু সার্বিক সেটের ভিতরে নাই? এমন কোন উপাদান আছে নাই? তাহলে এই সার্বিক সেট, এইটার এই জন্য এটা বলা হয় সার্বিক সেট, যে এইগুলোর ভিতরে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান এই সেটের ভিতরে থাকবে, এই জন্য এটা সার্বিক সেট। ঠিক আছে, ওকে। তাহলে এইগুলো হচ্ছে সেটগুলো। তাহলে ক নাম্বারে কি বলছে? ক নাম্বারে বলছে এ ইউনিয়ন বি। ক নাম্বারে বলছে এ ইউনিয়ন বি, তার প্রাইম মানে তার কমপ্লিমেন্ট, মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের ইন্টারসেকশন। তাহলে আমি আগে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট বের করার জন্য আমি আগে কি করব? এ ইউনিয়ন বি বের করি। তাহলে এ ইউনিয়ন বি, তাই তো? তো এ ইউনিয়ন বি এর মান কত? 1 3 5। এর সাথে ইউনিয়ন করব বি কে। বি কত? 2 4 6 2 4 6। তাহলে যদি ইউনিয়ন করি, ইউনিয়নের কাজ কি? দুইটা সেটের ভিতরে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানের নেয়া, তাই তো? তাহলে 1 2 3 4 5 6 এই সবগুলাই চলে আসবে। 1 2 3 4 5 6 এটা হলো ইউনিয়ন। এবার এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, তাহলে এ ইউনিয়ন বি একটা সেটের কমপ্লিমেন্ট কোনটারে বলে? ঠিক আছে, একটা সেটের কমপ্লিমেন্ট, এটার জন্য দুইটা জিনিস লাগবে, ওই সেটটা আর তার সার্বিক সেট। ঠিক আছে, এই যে এই সেটের কমপ্লিমেন্ট নির্ণয় করতে বলছে, এটা মানে হচ্ছে এই যে এ ইউনিয়ন বি এর ভিতরে যে উপাদানগুলো আছে সার্বিক সেট থেকে ওই উপাদানগুলো বাদ দিয়ে দিব। দেখো যে 1 2 3 4 5 6 এইটুকু যদি সার্বিক সেট থেকে বাদ দিয়ে দিই, বাকি থাকে কত? শুধুমাত্র 7। তাহলে এইটা হচ্ছে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। অর্থাৎ এ ইউনিয়ন কোন একটা সেটের কমপ্লিমেন্ট হচ্ছে সার্বিক সেট থেকে ওই সেটের উপাদানগুলো বাদ দিয়ে দিব। এ ইউনিয়ন বি এই সেটের কমপ্লিমেন্ট হচ্ছে সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বি এর উপাদানগুলো বাদ দিয়ে দিব। সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বি এর উপাদানগুলো বাদ দিয়ে দিব, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টারি কেমনে লেখা যায়? সার্বিক সেট থেকে কাকে বাদ দিব? এ ইউনিয়ন বি কে বাদ দিব। সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বি কে বাদ দিব। তো সার্বিক সেট থেকে যদি এ ইউনিয়ন বি কে বাদ দিই, সার্বিক সেট হচ্ছে 1 থেকে 7 1 2 3 4 5 6 7। এটা থেকে বাদ দিব কাকে? এর থেকে বাদ দিব হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে 1 1 2 3 4 2 3 4 5 6 5 6 কাটা, তো বাকি থাকে কি? জাস্ট 7। তাইলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট কি? জাস্ট 7। ঠিক আছে, এবার রাইট হ্যান্ড সাইড, এটা ছিল কি? লেফট হ্যান্ড সাইড, এটা ছিল হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডে কি বলছে? এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট তার কি ইন্টারসেকশন। এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট আর তার ইন্টারসেকশন। তা আমি আগে এ কমপ্লিমেন্ট বের করব, এ কমপ্লিমেন্ট বের করব, তারপর বি কমপ্লিমেন্ট বের করব, তারপর এই দুটোর কি করব? ইন্টারসেকশন করব। তো এ কমপ্লিমেন্ট মানে কি? এর কমপ্লিমেন্ট মানে কি? এ সেটে যেটা আছে সেগুলা
বাদ দিয়ে দিব সার্ভিক সেট থেকে। এই সেটে যা আছে সেগুলো সার্ভিক সেট থেকে বাদ দিয়ে দিব, বাদ বাকি যেটা থাকবে সেটা হচ্ছে এর কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট হচ্ছে ইউ মাইনাস এ, ঠিক আছে? তাহলে ইউ কত 1 2 3 4 5 6 7, এটা থেকে বাদ দিব কাকে? এ কে। এ কত 1 3 5, 1 3 5 বাদ দিয়ে দিলে থাকে কি 1 3 5 কাটা যাবে, 1 3 5 কাটা যাবে, থাকবে 2 4 6 7। आंसर হচ্ছে 2 4 6 7, তাই তো? এবার এ কমপ্লিমেন্ট, এবার আসো বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট কে? বি কমপ্লিমেন্ট কে? বি কমপ্লিমেন্ট সার্ভিক সেট থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিয়ে দিব, বাকি যেটা থাকবে এই সার্ভিক সেটের ভিতরে সেটা হচ্ছে কি বি কমপ্লিমেন্ট। তাহলে সার্ভিক সেট থেকে বাদ দিব হচ্ছে বি কে। তাহলে সার্ভিক সেট কে 1 2 3 4 5 6 7, এটা থেকে বাদ দিব কাকে? বি কে। বি কত? বি 2 4 6, 2 4 6 দিয়ে দিলাম, বা 2 4 6 2 4 6, বাকি রইল কি 1 3 5 7। তাহলে आंसर হচ্ছে এখানে 1 3 5 7, তাই তো? 1 3 5 7, তাই তো? তো এখন আমাদের কি করতে হবে? এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের কি ইন্টারসেকশন। তাহলে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের ইন্টারসেকশন। তো এ কমপ্লিমেন্ট কি? এ কমপ্লিমেন্ট হচ্ছে 2 4 6 7, এ কমপ্লিমেন্ট হচ্ছে 2 4 6 7, এর সাথে ইন্টারসেকশন করব কার? 1 3 5 7, 1 3 5 7। তাহলে ইন্টারসেকশনের কাজ কি? জাস্ট কমন মানগুলোকে নাও। তো এই দুইটার ভিতরে কমন কে কি আছে? 2 4 6 1 3 5, তিনটা বেজুরি, তিনটা একটা নাই, জাস্ট কে কমন আছে? 7 আর 7, তাহলে জাস্ট কমন আছে 7, ঠিক আছে? তো এইটা কি ছিল? এটা ছিল রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে বলছে ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট আর ইন্টারসেকশন, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট আর তার ইন্টারসেকশন, মান কত? 7। লেফট হ্যান্ড সাইডে পাইলাম কত? লেফট হ্যান্ড সাইডেও পাইলাম জাস্ট 7, তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত? রাইট হ্যান্ড সাইড। এটাই যারা প্রমাণ করতে বলছে ক নাম্বার, ঠিক আছে? এটা গেল ক। খ নম্বরে কি বলছে দেখো, খ নম্বরে বলছে বি ইন্টারসেকশন সি তার প্রাইম ইকুয়ালস বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, তাই তো? তাহলে আমারে লেফট হ্যান্ড সাইডে বি ইন্টারসেকশন সি এর প্রাইম বের করার জন্য কি বের করতে হবে? আগে বি ইন্টারসেকশন সি টা বের করতে হবে, তারপর সার্ভিক সাইড থেকে বি ইন্টারসেকশন সি এর উপাদানগুলো বাদ দিয়ে দিব, তাইলে যেটা থাকবে সার্ভিক সাইডে সেটা হচ্ছে বি ইন্টারসেকশন সি এর প্রাইম, তাই তো? তাহলে আমি আগে বি ইন্টারসেকশন সি এটা নির্ণয় করি। তাহলে বি সেট কত? বি সেট হচ্ছে 2 4 6 2 4 6 ইন্টারসেকশন সি 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 সেট কত? 1 3 5 6 1 2 সরি 3 4 5 6 7 3 4 5 6 7। তাহলে ইন্টারসেকশনের কাজ কি? জাস্ট কমন মানগুলোকে নেওয়া। তাই যেটার ভিতরে কমন কে কে আছে? 2 এটাতে আছে, এটাতে নাই, 4 আচ্ছা 4 তো আছে, 4 এটাতে আছে এন্ড এটাতে আছে, 3 এটাতে নাই, 6 6 এটাতে আছে, এটাতে আছে, বাকি 5 7 নাই, ঠিক আছে? তাহলে 4 আর 6, তাহলে দুটো বিন্দু কমন আছে জাস্ট 4 এন্ড 6, তাহলে 4 এন্ড 6 হলো বি ইন্টারসেকশন সি। এবার আমাদের বের করতে হবে কি বি ইন্টারসেকশন সি এর প্রাইম। তাহলে বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি তার কি প্রাইম। তো বি ইন্টারসেকশন সি এর প্রাইম বের করব কিভাবে? সার্ভিক সেট থেকে। এই যে সার্ভিক সেট আছে, বি ইন্টারসেকশন সি এর যে উপাদানগুলো আছে সার্ভিক সেট থেকে সেটা বাদ দিয়ে দিব, তাইলে যেটা বাইরে হবে সেটা কি বি ইন্টারসেকশন সি এর প্রাইম, তাই তো? আচ্ছা ওকে, তাহলে বি ইন্টারসেকশন সি এর প্রাইম, তো বি বি হচ্ছে 2, আচ্ছা বি ইন্টারসেকশন সি এর প্রাইম, তাই তো? বি ইন্টারসেকশন সি কত পাইলাম? 4 6, তাই তো? সার্ভিক সেট থেকে আমি বি ইন্টারসেকশন সি কে বাদ দিব, তাহলে যেটা থাকবো সার্ভিক সেট কত? 1 2 3 4 5 6 7, এটা থেকে বাদ দিব বি ইন্টারসেকশন সি। তো বি ইন্টারসেকশন সি কত? 4 6 4 6 বাদ দিলাম, তাহলে 4 আর 6 কাটা যাবে, 4 আর 6 কাটা যাবে, বাকি থাকবে কত? 1 2 3 5 7। তাহলে आंसर হচ্ছে 1 2 3 5 7। তো এটা কি? এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড, এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড। তাহলে এই লেফট হ্যান্ড সাইড হলো এটা, লেফট হ্যান্ড সাইডে মান পাইলাম এটা। এখন রাইট হ্যান্ড সাইডে যাইতে হবে। রাইট হ্যান্ড সাইডে কি? বি প্রাইম ইউনিয়ন সরি বি কমপ্লিমেন্ট তার ইউনিয়ন, বি কমপ্লিমেন্টের সাথে ইউনিয়ন হবে সি এর কমপ্লিমেন্ট, তাই তো? অর্থাৎ বি কমপ্লিমেন্টের সাথে সি কমপ্লিমেন্টের সংযোগ করতে হবে। ওকে দেখি, তাহলে এটার জন্য আমি আগে কি বের করব? আগে বি কমপ্লিমেন্টটা বের করি, তারপর সি কমপ্লিমেন্ট বের করি, এই দুটো বের করে এই দুটোর ইউনিয়ন করে দিই, তাহলে তো হয়ে যায়। আচ্ছা তাহলে আমি বি কমপ্লিমেন্ট বের করি। তো বি কমপ্লিমেন্ট কিভাবে বের করব? সার্ভিক সেট থেকে বি এর উপাদানগুলো বাদ দিয়ে দিব, সার্ভিক সেট থেকে বি এর উপাদানগুলো বাদ দিয়ে দিব, তাহলে সার্ভিক সেটে বাকি যেটুকু বাইচে থাকবো সেটা হচ্ছে কি বি কমপ্লিমেন্ট। তাহলে সার্ভিক সেট থেকে বাদ দিব হচ্ছে বি। সার্ভিক সেট কে 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7, এটার থেকে বাদ দিব কাকে? বি কে। বাদ দিব কাকে? বি কে। তো বি হচ্ছে 2 4 6 2 4 6, তাহলে 2 4 6 কাটা যাবে, 2 4 6 কাটা যাবে, বাকি থাকবে কি 1 3 5 7। आंसर হলো কত? 1 3 5 and 7। এটা হলো কি বি প্রাইম, এটা হলো কি বি প্রাইমের যে সেটটা আছে সেটা, ঠিক আছে? এবার লাগবে কি সি প্রাইম। সি প্রাইম, তো সি প্রাইম কত? এটা। তাহলে সি প্রাইম কিভাবে পাবো? সি প্রাইম পাবো সার্ভিক সেট থেকে সিটাকে বাদ দিব, এটা মাইনাস সি। তাহলে সার্ভিক সেট হচ্ছে 1 2 3 4 5 6 7, এটা থেকে বাদ দিব হচ্ছে সি
সি সেটটাকে বাদ দিব, সি হচ্ছে 3 4 5 6 7, তাহলে 3 4 5 6 7, 3 4 5 6 7 বাদ গেল, বাকি থাকলো কি জাস্ট 1 আর 2। এখন এই 1 আর 2 কে সি প্রাইম, আর এই যে এটা কে বি প্রাইম, তাহলে এই বি প্রাইম আর সি প্রাইমের কি করতে হইব, সংযোগ করতে হইব। তাহলে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, তাহলে এবার এই বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম কি রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। তো বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম এর মান কত, বি প্রাইম এর মান হচ্ছে 1 3 5 7, এর সাথে ইউনিয়ন করব সি প্রাইম, সি প্রাইম কি আছে ইউনিয়ন হচ্ছে 1 2, তাইলে ওই ইউনিয়নের কাজ হচ্ছে কি যতগুলা উপাদান আছে সবগুলো উপাদান নিয়ে গঠিত করা সেট, তাই তো 1 1 2 3 5 7, 1 2 3 5 7, 1 2 3 5 7, এইটা হইলো কি রাইট হ্যান্ড সাইড, এটা হইলো কি রাইট হ্যান্ড সাইড। আর লেফট হ্যান্ড সাইড কোনটা, এটা দেখো লেফট হ্যান্ড সাইডে 1 2 3 5 7, রাইট হ্যান্ড সাইডেও 1 2 3 5 7, তার মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি ইকুয়াল। সো এখানে যেটা বলছে দেখাও যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি ইকুয়াল, ঠিক আছে। তাহলে দেখাতে পারলাম লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল যে, ঠিক আছে। তো গ নাম্বারে কি বলছে, এ ইউনিয়ন বি তার সাথে ইন্টারসেকশন করব সি, ঠিক আছে। আর এ ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি আলাদা আলাদা করে এই দুইটার আবার কি করব ইউনিয়ন করব। তাহলে মান যেটা হবে বাম পাশে যেটা আছে ডান পাশে যেটা আছে সেটা সমান বলতেছে তারা, তাই তো। তো এটা আমরা প্রমাণ করে দেখাতে হবে। প্রমাণ করার জন্য আমরা আগে আলাদা আলাদা ভাবে এ ইউনিয়ন বি এর মান বের করি, এ ইন্টারসেকশন সি এর মান বের করি, বি ইন্টারসেকশন সি এর মান বের করি, বাইর কইরা এই যে এনে যা বলছে এ ইউনিয়ন বি এর সাথে সি এর ইন্টারসেকশন করি, আর এই পাশে এ ইউনিয়ন সি এর সাথে বি ইউনিয়ন বি এ ইন্টারসেকশন সি এর সাথে বি ইন্টারসেকশন সি এর ইউনিয়ন করি। দেখি যদি সবগুলা মান সমান আসছে তাহলে কি সমান, তাই তো। আচ্ছা ওহো সেটগুলোরে মুছে ফেললাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ইউ সেট কি বলছে, ইউ সেট সংক্ষিপ্ত লিখি 1 2 3 4 5 6 7, তাই তো। এ সেট কি বলছে, এ সেট হচ্ছে 2 1 3 5 1 3 5, এন্ড বি সেট কি বলছে, বি সেট বলছে হচ্ছে 2 4 6 2 4 6, এন্ড সি সেট কি বলছে, সি সেট হচ্ছে 3 4 5 6 7, 3 4 5 6 7। ওকে, তো এবার কি বলছে আমাকে গ নাম্বার। তো গ নাম্বারে মানে কি কি বের করতে হবে, প্রথমে এ ইউনিয়ন বি বের করি, তারপর এ ইন্টারসেকশন সি, তারপর বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইউনিয়ন বি, তাই তো, এ ইউনিয়ন বি। তাহলে এ কত, এ হচ্ছে এটা 1 3 5 1 3 5, এর সাথে ইউনিয়ন করব কার, বি এর, বি হচ্ছে 2 4 2 4 6। তাহলে এ ইউনিয়ন, ইউনিয়নের কাজ কি সবগুলো উপাদান নেওয়া, তো সবগুলো উপাদান নেওয়া 1 2 3 4 5 6, তাহলে आंसर আসবে 1 2 3 4 5 6, এটা হলো এ ইউনিয়ন বি। এবার কি বলছে, এ ইউনিয়ন বি এর পর আমরা এবার মান বার করব হচ্ছে এ ইন্টারসেকশন সি এর, তাই তো। আচ্ছা এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি, এ কত, এই হচ্ছে 1 3 5 1 3 5, এর সাথে ইন্টারসেক্ট করব কাকে, সি কে, 3 4 5 6 7 3 4 5 6 7। তো ইন্টারসেকশনের কাজ কি, জাস্ট কমন মানগুলো নেওয়া, দুটোর মধ্যে কমন কি আছে, 3 আর 5, 3 আর 5 কমন আছে, তো বাদ বাকি গুলো একটাও কমন নাই দুটোর মধ্যে নাই আর কি, তাহলে आंसर হবে 3 5, তাই তো आंसर হবে 3 5। ওকে, তারপরে কি বলছে, এ ইন্টারসেকশন সি গেল, এবার লাগবে কি বি ইন্টারসেকশন সি, তাই তো। তারপর লিখি বি ইন্টারসেকশন সি, তো বি কত, বি হচ্ছে কত 2 4 6, লিখলাম 2 4 6, এর সাথে ইন্টারসেকশন করব কাকে, সি কে, 3 4 5 6 7 3 4 5 6 7। তাহলে এই দুটোর মধ্যে যদি ইন্টারসেকশন করি, ইন্টারসেকশনের কাজ কি, কমন মানগুলোকে নেওয়া, ছেদ সাইডের কাম কি, ছেদ সাইডের কাজ কি, জাস্ট কমন মানগুলোকে নেওয়া, তাই তো। তো 2 আছে নাই, 4 4 এটাতে আছে, এটাতে আছে, 6 এটাতে আছে, এটাতে আছে, বাকি 3 5 7 এটাতেও নাই, আর 2 এটাতে নাই, তাহলে জাস্ট কমন হচ্ছে 4 আর 6, তো লিখলাম 4 and 6। এবার লেফট হ্যান্ড সাইডে কি বলছে দেখো, বলতে লেফট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে কি বলছে, এ ইউনিয়ন বি তার সাথে ইন্টারসেকশন করব সি, এ ইউনিয়ন বি তার সাথে ইন্টারসেক্ট করব কাকে, সি কে। দেখো তাহলে এ ইউনিয়ন বি কোনটা, এ ইউনিয়ন বি হচ্ছে এইটা 1 2 3 4 5 6, এর সাথে ইন্টারসেক্ট করব কাকে, সি কে, সি হলো 3 4 5 6 7, ইন্টারসেক্ট করব সি কে 3 4 5 6 7। আচ্ছা ইন্টারসেকশনের কাজ কি, কমন মানগুলোকে নেওয়া, তো কমন কে কি আছে দেখো, 3 আছে 4 আছে 5 আছে 6 আছে, 3 আছে 4 আছে 5 আছে 6 আছে, 7 এটাতে আছে এটাতে নাই, আর 1 2 এটাতে আছে ওইটাতে নাই, তাহলে কমন কে কে 3 4 5 6। তাহলে এটা কি, এটা কিন্তু লেফট হ্যান্ড সাইডটা, এই মানটা কার, লেফট হ্যান্ড সাইডে। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে যেতে হবে, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি বলছে, রাইট হ্যান্ড সাইডে বলছে এ ইন্টারসেকশন সি আর বি ইন্টারসেকশন সি এর ইউনিয়ন, তো এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি আর বি ইন্টারসেকশন সি তার কি ইউনিয়ন, ঠিক আছে। তাহলে এ ইন্টারসেকশন সি এর মানে আমি নির্ণয় করছি না, এটা কত 3 5, লিখলাম 3 5, আর বি ইন্টারসেকশন সি নির্ণয় করছি না, বি ইন্টারসেকশন সি কত 4 6, তাহলে 4
6 আর এই দুটোর মাঝখানে কি করতে বলছে ইউনিয়ন করতে বলছে তখন ইউনিয়ন সেটের কাজ কি সবগুলো সেটের সংযোগ ঘটানো মানে সবগুলো দুটো সেটের ভিতরে যতগুলো উপাদান আছে সবগুলো সেটের মান নেওয়া সবগুলো উপাদানের মান নেওয়া তাহলে 3 4 5 6 সবগুলো আসবে তাহলে 3 4 5 and 6 ঠিক আছে তাহলে এই দেখো এই লেফট হ্যান্ড সাইডেও 3 4 5 6 রাইট হ্যান্ড সাইডেও 3 4 5 6 তার মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান প্রমাণিত হইছে এবার গ নাম্বার দেখো ঘতে কি বলছে ঘতে আমার লাগবে হচ্ছে এ ইন্টারসেকশন বি এ ইউনিয়ন সি বি ইউনিয়ন সি তাহলে আমি আগে এ ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করি তাই তো তাহলে এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি তাহলে এ ইউনিয়ন বি কত এ হলো এটা বি হলো এটা তাহলে এ ইউনিয়ন বি হচ্ছে 1 3 5 এর সাথে ইউনিয়ন করব হচ্ছে 2 4 6 সরি এ ইউনিয়ন বি না তো এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি তাহলে এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি তাহলে 1 3 5 এর সাথে 2 4 6 এর কি কোনটার কোনো কমন আছে এই তিনটা বিজুর এই তিনটা জোর কোনো কমন আছে কোনো কমন নাই তাহলে এটা आंसर কত ফাঁকা সেট তাহলে এ ইন্টারসেকশন বি এর মানে আসলো কত ফাঁকা সেট ঠিক আছে এবার ওই পাশে কি আছে এ ইউনিয়ন সি তাহলে আমি আগে এ ইউনিয়ন সিটা বের করি এ ইউনিয়ন সি এ কত 1 3 5 1 3 5 আর এর সাথে ইউনিয়ন করব কার সি সি কত 3 4 5 6 7 3 4 5 6 7 তাহলে এই 1 3 5 এর সাথে 3 4 5 6 7 এর কমন কে আছে আর এই সবগুলো উপাদান নিব সরি ইউনিয়নের কাছে সবগুলো উপাদান নেওয়া 1 3 4 5 6 7 তাহলে 1 3 4 1 3 4 5 6 7 এই সবগুলো মান নিব 1 3 4 5 6 7 ওকে ঠিক আছে এই সবগুলো উপাদান নিয়ে নিলাম এ ইউনিয়ন সি এবার আসবে কে বি ইউনিয়ন সি বি ইউনিয়ন সি তো বি ইউনিয়ন সি এর ভিতরে কি আছে বি বিতে আছে 2 4 6 আর এর সাথে ইউনিয়ন সি তে কি আছে 3 4 5 6 7 3 4 5 6 7 তাহলে 2 4 6 and 3 4 5 6 7 এই দুটোর ভিতরে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান নিতে হবে তাই তো তাহলে 2 3 4 5 6 7 সবগুলো উপাদান আসবে 2 3 4 5 6 7 ঠিক আছে এবার আমার কি বলছে এবার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমাদের তিনটা জিনিসের মান বের করতে হতো এ ইন্টারসেকশন বি এ ইউনিয়ন সি বি ইউনিয়ন সি তিনটা বের করে ফেলছি ওকে এবার আমরা লেফট হ্যান্ড সাইডে যাই তো লেফট হ্যান্ড সাইডে মানে কি বলছে এ ইন্টারসেকশন বি তার সাথে ইউনিয়ন সি তাহলে এ ইন্টারসেকশন বি তার সাথে ইউনিয়ন করব হচ্ছে সি তো এ ইন্টারসেকশন বি কত এ ইন্টারসেকশন বি ফাঁকা সেট না তাহলে লিখলাম জাস্ট ফাঁকা সেট এটার সাথে ইউনিয়ন করব কার সি এর তো সি এর ভিতরে কি আছে 3 4 5 6 7 লিখব হচ্ছে 3 4 5 6 7 এখন ইউনিয়নের কাজ কি দুইটা সেটের ভিতরে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান না তো দুইটার ভিতরে কি আছে এটার ভিতরে তো কেউ নাই এটার ভিতরে আছে 3 4 5 6 7 তো आंसर হবে 3 4 5 6 7 3 4 5 6 7 ঠিক আছে তাহলে এইটা হলো লেফট হ্যান্ড সাইড এই মানটা কার লেফট হ্যান্ড সাইডের এবার আসে রাইট হ্যান্ড সাইড কি বলছে রাইট হ্যান্ড সাইডে বলছে এ ইউনিয়ন সি আর বি ইউনিয়ন সি এর ইন্টারসেকশন করতে তাহলে এ ইউনিয়ন সি আর বি ইউনিয়ন সি এর ইন্টারসেকশন করলাম ঠিক আছে তাহলে এ ইউনিয়ন সি এর মান কত এ ইউনিয়ন সি এর মান হচ্ছে 1 3 5 4 5 6 7 1 3 4 5 6 7 এর সাথে ইন্টারসেকশন করব কার বি ইউনিয়ন সি এর তো বি ইউনিয়ন সি হলো 2 3 4 5 6 7 তাহলে ইন্টারসেকশন করব 2 3 4 5 6 7 তাহলে এই ইন্টারসেকশনের কাছে কমন মানগুলোকে নেওয়া তাহলে 1 এটাতে আছে ওইটাতে নাই আর 2 এটাতে আছে ওইটাতে নাই বাকি 3 4 5 6 7 3 4 5 6 7 দোনোর মধ্যে আছে তার মানে দোনোর মধ্যে কমন 3 4 5 6 7 তাহলে এটার মধ্যে লিখব হচ্ছে 3 4 5 6 7 এইটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের মান এটা কার মান রাইট হ্যান্ড সাইডের তো এখন দেখো লেফট হ্যান্ড সাইডের মান 3 4 5 6 7 রাইট হ্যান্ড সাইডের মান 3 4 5 6 7 তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড ওকে তাহলে কত পর্যন্ত শেষ হলো 4 পর্যন্ত শেষ আচ্ছা 5 নম্বরে কি বলছে কোশ্চেনটা দেখো কোশ্চেনে বলছে কিউ একটা সেট দিছে কিউ একটা সেট এই সেটের উপাদান হচ্ছে x আর y তাই তো তারপরে আরেকটা সেট দিছে আর সেটের উপাদান হচ্ছে m n l তাই তো তারপর বলছে PQ মানে কিউ সেটের শক্তি সেট আর PR মানে আর সেটের শক্তি সেট নির্ণয় করো এখন শক্তি সেট তোমাদেরকে বলছিলাম শক্তি সেট কোনগুলা শক্তি সেট কোন একটা সেট ওই সেট থেকে আমি উপসেট বানাবো ওই সেটের উপসেটগুলা বানাবো উপসেটগুলা মানে ওই উপসেটগুলার যে হয় সেট হয় এই উপসেটগুলারে নিয়ে যে আমি সেই সেটটা বানাইতে পারি সেই সেটটারে কি বলে শক্তি সেট তাহলে এই কিউ সেট ঠিক আছে 5 নাম্বার তো কিউ সেটের উপাদান কে কে আছে x আর y তাই তো আর এখানে আর সেটের উপাদান কে কে আছে m n l তাই তো ওকে তাহলে এই কিউ সেটগুলা দ্বারা
উপসেট গুলো, এই কিউ সেট থেকে উপসেট গুলো নিয়ে আমি কি কি সেট বানাইতে পারি, উপসেট বানাইতে পারি। কয়টা উপসেট বানানো যাবে? যদি এর উপাদান সংখ্যা হয় n, তাহলে এর উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, তাই তো? এটা পড়ছি আমরা। 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 2 স্কয়ার, মানে 4টা হবে। তাহলে কয়টা হবে? 4টা হবে, তাই 4টা উপসেট হবে। তাহলে এখানে 4টা উপসেট কি কি? একটা হচ্ছে x, শুধুমাত্র x টারে নিয়ে, আরেকটা হচ্ছে y, আরেকটা হচ্ছে y, আরেকটা হচ্ছে x আর y দুটোরে নিয়ে, আর সর্বশেষ আরেকটা কি? ফাঁকা সেট, যে কোনো সেটের উপসেট, আরেকটা হচ্ছে ফাঁকা সেট। ঠিক আছে? তাহলে এই সেটের দুটো উপাদান নিয়ে আমি যে সেটগুলো বানাইতে পারি সেটা হচ্ছে x y আর ফাঁকা সেট, এগুলো হচ্ছে উপসেট। তো এই উপসেট গুলার যে সেট, এই উপসেট গুলার সেটটারে কি বলে? শক্তি সেট, পি অফ কিউ, তাই তো? তাহলে কিউ এর এটা হচ্ছে কি? শক্তি সেট। কথা বোঝা গেছে? সেম টু সেম আর সেট, আর সেটের এই উপাদানগুলো নিয়ে কি কি উপসেট বানানো যায়? আর সেট গুলো এখানে লিখবা, আর সেট হতে প্রাপ্ত উপাদানগুলো নিয়ে দ্বারা গঠিত উপসেট সমূহ, অথবা আর সেটের উপসেট সমূহ, জাস্ট এটা আর সেটের উপসেট সমূহ। তাহলে আর সেটের উপসেট সমূহ কে কি হবে? একটা হবে জাস্ট এম, আরেকটা হবে জাস্ট এন, আরেকটা হবে জাস্ট এল, আরেকটা হবে এম আর এন দুইটা উপাদান মিলে, আরেকটা হবে এন আর এল, আরেকটা হবে এম এন এন এল, আরেকটা হবে এম এল, তাই তো? এম আর এল। তারপর আরেকটা হবে তিনোটা নিয়ে এম এন এল, আর সর্বশেষ হবে ফাঁকা সেট এম এন এল, এম এন এন এল এম এল, এম এন এল আর ফাঁকা সেট। টোটাল কয়টা? 1 2 3 4 5 6 7 8টা উপাদান, যখন 3 তো 2 টু দি পাওয়ার 3, তার মানে 8টা উপসেট হবে স্বাভাবিক। ঠিক আছে? 2 টু দি পাওয়ার n সংখ্যক। তাইলে এইটা হইলো কি? এই সেটগুলো, এই সেটের উপসেট সমূহ, এই সেটের যতগুলো উপসেট আছে এটা হলো এই সেটের উপসেট সমূহ। তো উপসেট সমূহের যে সেট, এখন এই একটা সেট আমি তোমাদের একদম ফার্স্ট ক্লাসে বলছিলাম, একটা সেট কিভাবে বানাইতে হয়? উভয় পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়া, উভয় পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়া, উভয় পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়া মাঝখানে উপাদানগুলোকে ডিফাইন করতে হয় সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। ঠিক আছে? তাহলে তালিকা পদ্ধতিতে সেট হয়। তাহলে এই উপাদানগুলোরে উভয় পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এটা কি ডিফাইন করলাম? সেট ডিফাইন করলাম। তো এই সেটটা কি? এই সেটটার শক্তি সেট, উপসেটগুলো দ্বারা গঠিত সেট। কোনো একটা সেটের উপসেট সমূহকে এই উপসেট সমূহকে দ্বারা গঠিত সেটটারে বলা হয় কি? শক্তি সেট। তাহলে পি অফ আর দ্বারা বোঝানো হচ্ছে আর এর শক্তি সেট, আর এখানে পি অফ কিউ দ্বারা বোঝানো হচ্ছে কিউ এর শক্তি সেট। ওকে, তাহলে এটা গেল কত নাম্বার? 5 নাম্বার। তাহলে কি পাশে 6? ওকে, 6 কি বলছে? 6 বলছে যে এ বি সি, এ একটা সেট দিছে, এ একটা সেট, এ সেটের উপাদান বলছে এ বি সি। তারপর বি একটা সেট দিছে, বি একটা সেটের উপাদান দিছে হচ্ছে এ একটা সেট হচ্ছে, এ সেটের উপাদান হচ্ছে এ আর বি, তাই তো? আর বি একটা সেট দিছে, বি সেটের উপাদান হচ্ছে এ বি সি, এ বি সি। তারপর সি একটা সেট দিছে, সি সেট হচ্ছে এ ইউনিয়ন বি, সি সেট হচ্ছে এ ইউনিয়ন বি, তাই তো? তো এ ইউনিয়ন বি মানে কি? এ আর বি এর ভিতরে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান নিয়ে। তাহলে এ সেট কি? এ সেট হচ্ছে এ বি, আর এর সাথে ইউনিয়ন করবো হচ্ছে বি সেট, তার মানে হচ্ছে এ বি সি। তাহলে এ বি সি আর এর সাথে এ বি ইউনিয়ন করলে কি হবে? এ বি সি। তাহলে সি সেট তো এ বি সি আসলো, বি সেট ও এ বি সি আর সি সেট ও এ বি সি। দেখি তো একটু দাও, একটু কোশ্চেনটা দেখে নি কত নাম্বার এটা। এ বি, এ বি সি আর সি সেট হলো এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, তাহলে এ বি সি। হ্যাঁ ঠিকই আছে, এর কোশ্চেন ঠিকই আছে। তো আমার নির্ণয় করতে বলছে এ হলো এ বি, বি হলো এ বি সি আর সি হলো এ ইউনিয়ন বি। তাহলে দেখাইতে বলছে যে পি অফ সি এর উপাদান সংখ্যা নির্ণয় করে দেখা যায় এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। আচ্ছা, তাহলে পি অফ সি নির্ণয় করতে বলছে, পি অফ সি নির্ণয় করতে বলছে, তাই তো? পি অফ সি মানে কি? সি সেটের শক্তি সেট, সি সেটের শক্তি সেট। তো সি সেটের শক্তি সেট আমি কিভাবে নির্ণয় করবো? আগে সি সেটের উপসেট সমূহ লিখি, সি সেট এর উপসেট সমূহ, উপসেট সমূহ এটাতে লিখবো সি সেটের উপসেট সমূহ। তো সি সেটের উপসেট সমূহ কে কে? একটা হচ্ছে এ দিয়ে, শুধুমাত্র এ, আরেকটা হচ্ছে বি দিয়ে বি, আরেকটা হলো সি দিয়ে হইলো সি, আরেকটা দুইটা দিয়ে এ বি বি, আরেকটা হলো বি সি, আরেকটা হলো এ সি, তারপর আরেকটা হলো এ বি সি, তিনটা এ বি সি তিনটা, আরেকটা হলো কি? এই সবগুলোর ফাঁকা সেট। ঠিক আছে? ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। তাহলে এই তিনটা উপাদান দিয়ে টোটাল কয়টা উপসেট বানাইতে পারবো? 2 টু দি পাওয়ার 3 মানে 8টা, 2 টু দি পাওয়ার n সংখ্যক, তাই তো? তাহলে এখন এইটা হলো কি? সি সেটের উপসেট সমূহ। এই যে এখানে যতগুলো পাইছি এগুলো কি? সি সেটের উপসেট সমূহ। কিন্তু আমার লাগবে কি? শক্তি সেট। তো উপসেট সমূহকে যদি আমি
এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেট বানাই দিই, উপসেট সমূহকে যদি এটা সেকেন্ড ব্র্যাকেট বা সেটের ভিতরে আবদ্ধ করি তাহলে সেটা কি হয়ে যায়, তাহলে সেটা হয়ে যায় শক্তি সেট। তাহলে এটা হইলো পি অফ সি। তো পি অফ সি শক্তি সেট, এটা হইলো শক্তি সেট, এটা হচ্ছে সি এর কি শক্তি সেট। আর এখানে প্রত্যেকে এ বি সি এরা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে সি এর উপাদান। ঠিক আছে, তাহলে এখানে উপাদান কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে এখানে পি অফ সি এর উপাদান সংখ্যা কয়টা, 8টি, তাই তো। 8টি মানে কত, 2 কিউবটি। এখন n কি ছিল, n ছিল সি সেটের উপাদান সংখ্যা। তাহলে সি সেটের উপাদান সংখ্যা n, সি সেটের উপাদান সংখ্যা কত, এখানে n = 3 না, n = 3 না, একটা, দুইটা, তিনটা, সি সেটের উপাদান সংখ্যা 3টা না, তাহলে n = কত 3, তাহলে 2 টু দি পাওয়ার 3, তার মানে 2 টু দি পাওয়ার 3 মানে কি 2 টু দি পাওয়ার n। তাইলে কোন একটা সেটের উপাদান সংখ্যা বা কোন একটা শক্তি সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা, ওই সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n সংখ্যক। কথা বোঝা গেছে, এই যে এটাই বলছে। তো এই যে এখানে হচ্ছে এ বি এইটা, তাহলে পি অফ সি, তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা, তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা হলো এগুলা। ঠিক আছে, নির্ণয় করে দেখাও যে এর উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার n, যেখানে n কি, n হলো সি সেটের উপাদান সংখ্যা। তো সি সেটের উপাদান সংখ্যা কত, 3, তো সি সেটের উপাদান সংখ্যা 3, 2 টু দি পাওয়ার n 2 কিউব, তার মানে 8টি। বুঝতে পারছো? ওকে, এই যে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা সিকিউতে প্রায় সময় আসে, প্রতিবার, প্রায় অলমোস্ট প্রতিবার কোনো না কোনো বোর্ডে এটা আসে। ঠিক আছে, তো এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, 7 নাম্বার কি বলছে, 7 হচ্ছে ক্রমজোড় বিষয়। দেখো 7 এর কতে কি বলছে, এইখানে বলছে x - 1 আর এখানে বলছে y + 2 ইকুয়ালস, এই পাশে ক্রমজোড়ের এই পাশেরটা সমান হবে, তাহলে এই পাশে হচ্ছে y - 2, 2x + 1। এখন আমি জানি ক্রমজোড় আমি যখন লিখি 0, 1, আমি জানি এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান ক্রমজোড়ের ভিতরে। তাহলে এইখানে এই কমার এই পাশে যেটা আছে সেটা হচ্ছে x এর মান, আর এইখানে ক্রমজোড়ের এই পাশে যেটা আছে সেটা হচ্ছে y এর মান। ধরলাম বড় হাতের x বড় হাতের y দিয়া। ঠিক আছে, তাহলে ক্রমজোড়ের এই পাশে কমার আগে যেটা আছে সেটা হচ্ছে কিসের মান, x এর মান, আর এইটা যেটা আছে সেটা হচ্ছে কার মান, y এর মান। তাহলে এখানে x - 1 x আর এখানে y - 2, আর এই দুটো সমান, তাহলে x এই x এর সমান ডেফিনেটলি, তাই তো। তাহলে এই x - 1 = কত, y - 2, তাহলে x - 1 = y - 2, আর এই দিকে y + 2 কার সমান, 2x + 1, তাহলে y + 2 = কত, 2x + 1। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমি জাস্ট x এর মানটা নির্ণয় করে রাখি, x = কত, y - 2 প্লাস -1 এর পাশে গেলে প্লাসের 1, তাহলে -2 + 1, তার মানে হচ্ছে y - 1, এটা কার মান, x এর মান। এই x এর মানটা আমি জাস্ট এখানে বসাই দিব, শিফট করাই দিব। কথা বুঝতে পারছো? তাহলে এখানে যদি বসাই দেই তাহলে এটা হচ্ছে y + 2, y এরটা y থাকলো, আর 2x + 1, তাহলে 2:x এর মান কত, x এর মান হচ্ছে y - 1, x এর মান হচ্ছে y - 1 + 1। আচ্ছা, মার্কার ইং পুরাইতে হবে, তাইলে 1 মিনিট আমি ইংটা পুরাই নি। ঠিক আছে, ওকে। তাহলে এটা কি হলো, এই y এর মানটা, x এর মানটা আমি এখানে শিফট করলাম, x এর মানটা এখানে শিফট করলে তাহলে এই যে এই x এর পরিবর্তে আমি কি লিখতে পারি, y - 1, তাহলে আমি x এর পরিবর্তে লিখলাম আমি y - 1, তাহলে এটা কি হয়, y + 2 ইকুয়ালস কত হয়, 2:y - 1, তার মানে 2y - 2 + 1, তাই তো। তাহলে আমি y এর সবগুলোকে এই পাশে নিয়ে যাই, সংখ্যা সবগুলোকে এই পাশে নিয়ে আসি। আচ্ছা, আমি একটু সিম্পলি করে নেই, 2y থেকে -2 + 1 মানে 2y - 1, তাই তো। তাহলে আমি y এরটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে 2y - y আর -1 এই পাশে আসলো +1, 2 + 1 = 2y - y মানে হচ্ছে y, তাহলে y ইকুয়ালস কত, y ইকুয়ালস হলো 3। তাহলে এই y এর মানটা 3 টা আমি যদি এটাতে বসাই দেই, x ইকুয়ালস টু কত, 3 - 1, তো 3 - 1 মানে কত, 2, তাহলে x এর মান কত আসলো, 2। তাহলে x এর মান নিচে নির্ণয় ক্রমজোড় আকারে যদি আমি লিখতে চাই, x, y ইকুয়ালস টু x এর মান হচ্ছে কত, 2, y এর মান হচ্ছে 3, এই হচ্ছে आंसर। এখন এটা আমি শুদ্ধি পরীক্ষা করতে পারি চাইলে। ঠিক আছে, x - 1, তো x এর মান কত, x এর মান হচ্ছে 2, তাহলে 2 - 1 ইকুয়াল টু কত, 2 - 1 মানে হচ্ছে 1, তাহলে এদিকে y - 2, y মানে কত, 3, 3 - 2, তার মানে কত, 1। এই পাশেও কত আসলো, 1 আসলো, এই পাশেও কত আসলো, 1, তাহলে এটা সঠিক। ঠিক আছে, আবার এটার মাধ্যমে শুদ্ধি পরীক্ষা করতে পারো, এটা হচ্ছে y + 2, তাহলে y কত, 3, তাহলে 3 + 2 এটার মান কত, 5, তাহলে এইখানের মানটা কত আসে, 2x + 1, তো x এর মান কত, 2, 2:x মানে 2 + 1, তো দুগুণে 4 থেকে কত, 5, এখানেও কত আসলো 5, এখানেও কত আসলো 5। বুঝতে পারছো? তাহলে এমনি শুদ্ধি পরীক্ষা করতে পারো। ঠিক আছে, তাহলে এটার সলিউশন কত, x, y হচ্ছে 2, 3। ওকে, দেখো এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই আচ্ছা, ax - cy, এই পাশে বলছে a² - c², তাই তো।
তো ক্রমজোড়ের এই পাশে কি আছে 0 আর এই পাশে কি আছে ay - cx, ওই একই প্রসেস আগের ম্যাথটা যেমনি করছি না, এক্স্যাক্টলি সেম টু সেম, জাস্ট সংখ্যার পরিবর্তে এখানে এই ABCD দিয়েছে আর কি। ঠিক আছে, তাহলে এই যে এইখানে এটার আমি কি ধরতে পারি, এটা ধরতে পারি আমি x, আর এটার আমি কি ধরতে পারি, এটা ধরতে পারি আমি y। তাহলে এখানে এইটা কি, এটা হচ্ছে x আর এটা হচ্ছে y, আর মাঝখানে কি সমান চিহ্ন, তার মানে ax এর সমান হচ্ছে ax আর এই y এর সমান হচ্ছে ay। তাহলে আমি এই পাশের যে x আছে এটা x এর সমান লিখি, তাহলে এই পাশের x এর সমান হচ্ছে ax - cy ইকুয়াল টু কত 0। ঠিক আছে, তাহলে আমি ax টারে রাখি আর cy টারে ওই পাশে পাঠাই দিই, তাহলে কি হয় ax ইকুয়াল টু কত cy, তাই তো। আমি জাস্ট x এর মানটা নির্ণয় করি এখান থেকে, তাহলে x এর মান কত আসে, x এর মান আসে cy ডিভাইডেড বাই a, এটারে গুণাকার আছে ওই পাশে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই x এর মানটা আমি আবার অপর পাশে সমীকরণে বসাবো। তাহলে অপর পাশে কি বলছে a স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল টু কত, এই পাশে ay মাইনাস cx, ay মাইনাস cx, তো এখানে x আছে না, তো এই x এর মানটা আমি এটা বসাবো। ঠিক আছে, x এর মানটা আমি এটা বসাবো, তাহলে a স্কয়ার মাইনাস c স্কয়ার, a স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল টু ay মাইনাস c ইনটু x এর মান কত cy বাই a, তাই তো, cy বাই a। তাহলে রসাগু করলে এটা কি হবে a স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল টু কত, নিচে হচ্ছে a, তাহলে a এর সাথে a, নিচে আছে 1, তো 1 ইনটু ay, তার মানে সরি a ইনটু ay, তার মানে a স্কয়ার y, তাই তো, a স্কয়ার y রসাগু করলে হবে a স্কয়ার y, আর এখানে কি হবে মাইনাস c এর সাথে c গুণ করলে c স্কয়ার y, তাহলে c স্কয়ার y। ঠিক আছে, তাহলে এই এটা যদি আর গুণ করে এটার সাথে, তাহলে কি হবে a ইনটু a স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল টু, এই পাশে যদি y কমন নেই, উভয় কোথায় আছে কি আছে y, তাহলে a স্কয়ার মাইনাস c স্কয়ার, a স্কয়ার মাইনাস c স্কয়ার, তো উভয় পক্ষে a স্কয়ার আর c স্কয়ার দ্বারা ভাগ করে দিলে a স্কয়ার আর c স্কয়ার কি যা কাটা যায়, সুতরাং y ইকুয়ালস কত, y ইকুয়ালস হচ্ছে a। তাহলে y ইকুয়ালস a যদি আমি এটাতে বসাই দেই, মানটা বসাই দেই, তাহলে x ইকুয়াল টু কত c ইনটু y এর মান কত a ডিভাইডেড বাই a কাটা, সুতরাং x ইকুয়াল টু কত, x এর মান হলো c। তাহলে নির্ণয় সমাধান x, y ক্রমজোড় আকারেই লিখতে হবে। তাহলে এই ক্রমজোড়ে x এর মান হচ্ছে c এন্ড y এর মান হচ্ছে a। তো আমি চাইলে এটার শুদ্ধি পরীক্ষা করতে পারি। ঠিক আছে, x এর মান কত c, তাহলে ac মাইনাস y এর মান কত a, তাহলে ac, c ইনটু a, তাহলে AC CA, তাহলে AC আর AC কাটা গেলে কত শূন্য, তার রাইট হ্যান্ড সাইডে কত আছে শূন্যই আছে। এবার আসো a স্কয়ার মাইনাস c স্কয়ার, সেটাতে তো xy নেই, xy কোনটাতে আছে এটাতে আছে, তাহলে y এর মান কত, y এর মান হচ্ছে a, তাহলে a ইনটু y, তার মানে a ইনটু a মানে হচ্ছে a স্কয়ার, তাই তো, আর এটার সাথে মাইনাস, তাহলে a স্কয়ার, আর এটা কি cx, c ইনটু x, এই c এর মান, x এর মান কত c, তাহলে c ইনটু x এর মান হচ্ছে c, তাহলে c ইনটু c, c স্কয়ার, তাহলে এটা a স্কয়ার মাইনাস কি মাঝখানে আছে মাইনাস, তাহলে a স্কয়ার মাইনাস c স্কয়ার, তো রাইট হ্যান্ড সাইডেও লেফট হ্যান্ড সাইডেও কি আছে a স্কয়ার মাইনাস c স্কয়ার। কথা বুঝতে পারছো, তার মানে তোমার ম্যাথ সঠিক হয়েছে। তো গতে কি বলছে, গতে বলছে, গতে গয়েরটা কয়ের মতো। ঠিক আছে, একই ম্যাথ, চাইলে এটাকে স্কিপ করতে পারো। ঠিক আছে, বাট নিজে করবা। তাহলে গতে কি বলছে, গতে বলছে হচ্ছে 6x minus y, 6x minus y, 13 ইকুয়ালস, এই পাশে কি বলছে 1 3x plus 2y, 1 3x plus 2y। ঠিক আছে, তো আমার x আর y এর মান নির্ণয় করতে হবে। তাহলে এইটার মান সমান কে 1, তাহলে 6x minus y ইকুয়ালস টু কত 1। তো আমি এখানে না x এর মান নির্ণয় না করে y এর মানটা নির্ণয় করি, কারণ y টা একা একা আছে, এটা জাস্ট ওই পাশে পারে ইজিলি y এর মান নির্ণয় হয়ে যাবে। 6x minus 1 ইকুয়ালস টু কত y, তাহলে আমি এখানে y এর মানটা নির্ণয় করলাম। এই y এর মানটা আবার অপর পাশে যে ইকুয়েশন আছে সেটাতে বসাবো। তাহলে এখানে আছে 13, এখানে আছে x plus 2y, তাহলে 13 ইকুয়ালস টু কত 3x plus 2y, তাহলে y এর জায়গায় কত বসাবো এবার আমি 6x minus 1, তাহলে 13 ইকুয়ালস টু 3x plus 2 into y এর মান কত 6x minus 1, তাহলে 6x minus 1, তাহলে 13 ইকুয়ালস কত আসলো 3x plus 6 দুগুণে 12x আর মাইনাসের 2। ঠিক আছে, তো মাইনাসের 2 ওই পাশে আসলে প্লাসের 2, তার মানে 13 প্লাস 2 ইকুয়াল টু 12x আর 3x যোগ করলে কত 15x, তো 13 আর 2 যোগ করলে কত 15, তাহলে 15x ইকুয়াল টু 15, তো 15 দিয়ে ওই পাশে ভাগ করে দিলে এই পাশে থাকবে x আর এই পাশে থাকবে কত 1, তাহলে x এর মান কত 1, এই x এর মান যদি 1 এটাতে বসাই দিই তাহলে 6:1 minus 1 ইকুয়াল টু কত y, তো 6 কে 6 6 থেকে 1 গেলে কত 5, তাহলে y ইকুয়াল টু কত 5, তাহলে x এর মান হলো 1, y এর মান হলো 5, তাহলে নিম্ন ক্রমজোড় আকারে যদি লিখতে চাই x, y ইকুয়াল টু কত 1,5। ওকে, দিস ইজ দ্য আনসার। তুমি চাইলে এখানে আবার মান বসাই করে দিতে পারো। x এর মান কত, x এর মান হচ্ছে 1, তাহলে 6:1 মাইনাস y, তো y এর মান কত 5, তো 6 কে 6 থেকে 5 গেলে কত 1, রাইট হ্যান্ড সাইডে কত আছে 1। ঠিক আছে, আর এইটাতে x আর প্লাস 2y, তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে 1 প্লাস 2y, 2 ইনটু y, তাহলে 2 ইনটু 5, 5 দুগুণে 10 একে কত 11, তাহলে এই পাশে কত এই x এর মান কি হলো এখানে ও x প্লাস 2y, তাই তো, এটা তো 13 আসবে, আচ্ছা এটা 3x, তো
3x, সরি 3:1, এটা হচ্ছে 3x, তাই তো 3x, তাহলে 3:1, তো 3 একে 3 আর 5 দুগুণে 10, তো 10 আর 3 কত 13, তাই 13 আর এটা হইলো কত 13, ঠিক আছে। তাহলে এই উভয় পাশে মিলছে, ঠিক আছে, তাহলে এটা হইলো আনসার। তাহলে ঠিক আছে, তাহলে 8 এর কতে বলছে যে পি হচ্ছে একটা সেট এ, কিউ হচ্ছে একটা সেট বি কমা সি। তাহলে পি হচ্ছে একটা সেট, এটার উপাদান হচ্ছে জাস্ট এ, আর কিউ হচ্ছে একটা সেট, এটার উপাদান হচ্ছে বি কমা সি, তাই তো। তো আমরা নির্ণয় করতে বলছি পি ক্রস কিউ আর কিউ ক্রস পি, তাহলে পি ক্রস কিউ, পি ক্রস কিউ এটা নির্ণয় করতে হবে, সাইড নির্ণয় হচ্ছে কিউ ক্রস পি, তাই তো। তাহলে কি পি ক্রস কিউ, তাহলে আমাকে সেট দুইটারে ইয়া গুণ করতে হবে, তাই তো। তো সেট গুণ পি হচ্ছে এ, এর সাথে ক্রস করতে হবে কাকে, কিউ কে, কিউ হচ্ছে বি কমা সি, ঠিক আছে এইটা। তাইলে এই এ এর সাথে বি দিয়ে গুণ করলে কি হবে, এ বি নাকি এ বি নাকি, না এইভাবে না, এইভাবে না, এ আর বি ক্রমজোড় আকারে আসবে, ঠিক আছে। আমরা কার্তেশীয় গুণনীয়ক রেজাল্ট গুলো কিভাবে লিখি, এটার থেকে আসবে এ আর এটার থেকে আসবে বি, ঠিক আছে, আবার এটার থেকে আসবে এ, এটার থেকে আসবে সি, এ আর সি। তাহলে এইটা হচ্ছে কি এই গুণনের আনসার, এটা হচ্ছে পি ক্রস কিউর আনসার, ঠিক আছে, পি ক্রস কিউর আনসার, ওকে। এবার কিউ ক্রস পি, তো কিউতে প্রথমে কি আছে, কিউতে প্রথমে আছে বি সি, বি কমা সি ক্রস, এটার সাথে ক্রস করব কাকে, পি কে, তো পি তে কি আছে, এ আছে, তাই তো। তাহলে বি এর সাথে সি এ কে ক্রস করলে কে আসবে, বি এ, তাই তো। তাহলে বি এ, ঠিক আছে, তারপর আবার কি আসবে, সি এ, সি এ, তাহলে এটা হলো আনসার। খবরদার আমি কিন্তু চাইলেও, ঠিক আছে, এটা এ বি লিখতে পারবো না, এ বি লিখতে পারবো না, নো, এটা বি এ, মানে হচ্ছে এটার থেকে আসছে বি, এটার থেকে আসছে এ, এটার মানে হচ্ছে বি এ। তো এখানে বি কার মান, এক্স এর মান, এ কার মান, ওয়াই এর মান, তাহলে প্রথমে যেটা ক্রস করি সেটাতে মেইনলি এক্স এর মানগুলো স্টোর থাকে, এই যে এখানে যে দুটো মান আছে, দুটো মান এক্স এর, আর এইখানে যে মানটা আছে পরে যেটা স্টোর করি, যে ক্রসের সময় পরে যেটা করি সেটা নরমালি ওয়াই এর মানকে বহন করে। তাহলে এখানে যে মানটা আছে সেটা হচ্ছে ওয়াই এর মান। দেখো এখানে যতগুলা মান আছে, বি কই থেকে আসছে, বি আসছে কিউ থেকে, তো কিউ কে এখানে বি কি এখানে এক্স না, এই যে ক্রমজোড়ের প্রথম উপাদানটা এক্স, পরের উপাদানটা কি ওয়াই, ক্রমজোড়ের প্রথম উপাদানটা এক্স, পরের উপাদানটা কি ওয়াই, ঠিক আছে। তাহলে ক্রমজোড়ের প্রথম উপাদানটা এক্সটা কই থেকে আসছে, বিটা কই থেকে আসছে, কিউ থেকে আসছে, এই যে দেখো কিউ থেকে আসছে, এখানে এক্স, সিটা কই থেকে আসছে, কিউ থেকে আসছে, তার মানে প্রথম যেটা আছে সেটা কাকে ইয়া করে, বহন করে এক্স কে, আর পরে যেটা আছে সেটা কাকে বহন করে ওয়াই কে। যেমন এই যেখানে পরে আছে এ, পরে আছে এ, এই এ কই থেকে আসছে, পি থেকে আসছে, তাহলে পি ওয়াই কে বহন করে, তাহলে এখানে হচ্ছে ওয়াই এর মান। সেম টু সেম এখানে তুমি চাইলে এখানে বি আর এ লিখতে পারবা না, বি এ লিখতে পারবা না, নো, এখানে এটা আসছে, এটা হচ্ছে এক্স এর মান, এক্স, এই এটা এক্স এর মান, আর ওয়াই হচ্ছে রেঞ্জ বা ওয়াই এর মান, এখানে সি হচ্ছে ওয়াই এর মান, ঠিক আছে। তাহলে এই এক্স এর মানগুলো কই থেকে আসছে, প্রথম উপাদান থেকে, প্রথম উপাদান থেকে যে পি থেকে আসছে, দেখো পি থেকে এ, পি তে আছে জাস্ট এ, তাহলে এক্স হিসেবে আসছে এ আর এ, আর বি আর সি কই থেকে আসছে, ও বি আর সি কি ওয়াই, তাহলে বি আর সি হচ্ছে যে এখানে ওয়াই, তো ওয়াইটা কই থেকে আসছে, কিউ থেকে আসছে, তাহলে প্রথমটা এক্স এর মানটারে বিলং করে, আর পরেরটা কি কিউ ওয়াই এর মানটারে বিলং করে। তাহলে এটারে চাইলেই এর সাথে বি গুণ করে বি এ লিখতে পারবো না, লিখতে হবে এ বি, ওকে। এটা সেট দেওয়া আছে, বিটা সেট দেওয়া আছে, সিটা দেওয়া আছে, এ ইন্টারসেকশন বি করে এর সাথে সি এর ক্রস করতে হবে, তাহলে এ সেট, ঠিক আছে। এ সেটের উপাদান কে, এ সেটের উপাদান হচ্ছে 3 4 5, 3 4 5। তারপর বি সেটের উপাদান কি, বি সেটের উপাদান দেওয়া আছে হচ্ছে 4 5 6, 4 5 6, এন্ড সি সেট কে, সি সেট হচ্ছে এক্স ওয়াই, সি সেট হচ্ছে এক্স কমা ওয়াই, তাই তো। তারপরে প্রথমে এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে বলছে, তাহলে আমি আগে এ ইন্টারসেকশন বি নির্ণয় করে তারপর এটার সাথে সি রে ক্রস করব, তাহলে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, তাই তো। তাহলে এ ইন্টারসেকশন বি কত, 3 4 5, এর সাথে 4 5 6, 3 4 5, এর সাথে ইন্টারসেকশন করব 4 5 6 কে, তাহলে ইন্টারসেকশন করলে 4 আর 5 দুটোর ভিতরে কমন আছে, 6 এটাতে আছে, এটাতে নাই, 3 এটাতে আছে, ওইটাতে নাই, তাহলে কমন হচ্ছে জাস্ট ইন্টারসেকশনের কাজ হচ্ছে কমন গুলাকে নাও, তাহলে আনসার এখানে আসবে 4 5, তাই তো। ওকে 4 5 কমন আসলো। তাইলে এবার করতে হবে কি, সি এর সাথে এই ইন্টারসেকশন বি এর ক্রস, তাহলে এ ইন্টারসেকশন বি এর সাথে ক্রস করব কার, সি এর, তাহলে এ ইন্টারসেকশন বি এর মান কত, 4 আর 5, এর সাথে ক্রস করব হচ্ছে এক্স আর ওয়াই এর, ওকে, ক্রমজোড় আকারে এক্স আর ওয়াই এর, তাই তো। তাহলে এখন রেজাল্ট আসবে কি আকারে, ক্রমজোড় আকারে 4x 4y 5x 5y, তাহলে রেজাল্ট আসবে যে এরকম ভাবে 4 এর সাথে একবার x এর গুণ করো তাহলে হবে 4x, 4 এর সাথে একবার y এর গুণ করা হবে 4y, তাহলে 5 এর সাথে একবার x এর গুণ করা হবে 5x, আর 5 এর সাথে একবার y এর গুণ করা হবে 5y, ঠিক আছে। তাহলে 4x 4y 5x 5y, এটা হইলো কি এটার আনসার। তাহলে এই যে তোমার এই খ নাম্বারে এটাই চাইছে, তাহলে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আনসার, ওকে। 8 এর গতে কি বলছে, 8 এর
8 এর গতে বলছে যে পি একটা সেট দেওয়া আছে 3 5 7, কিউ একটা সেট দেওয়া আছে 5 and 7, আর দেওয়া আছে পি সেটের থেকে কিউ সেটের বাদ দিব আর কি। তাহলে প্রথমে পি ইউনিয়ন কিউ বের করেছি, তারপর এটার সাথে 8টা ইয়ে করতেছে। তাহলে আমি আগে পি সেটটা লিখি, পি সেটটা কত, পি সেটটা হচ্ছে 3 5 7, তারপর কিউ সেটটা লিখি, কিউ সেটটা কত, কিউ সেটটা হচ্ছে 5 আর 7, ঠিক আছে। তারপর আর সেটটা হচ্ছে পি বাদ কিউ, আর সেট হচ্ছে পি সেট বাদ কিউ, তার মানে হচ্ছে পি আর কি, পি সেট থেকে কিউ সেটটাকে কি দিব, বাদ দিব। তাহলে পি সেট কত 3 5 7, 3 5 7, এটার থেকে বাদ দিব কাকে, কিউ কে। তাহলে কিউ সেট কত 5 7, 5 and 7, তাহলে 5 আর 7 ক্রস গেল, বাকি থাকে কত, আর সেট জাস্ট বাকি থাকে হচ্ছে 3। তাহলে এটা হলো আর সেট, ঠিক আছে। তো এখন আমার কি নির্ণয় করতে হচ্ছে, পি ইউনিয়ন কিউ এর সাথে আর নির্ণয় ক্রস আর এর ক্রস করতে হবে। তাহলে আমি আগে পি আর কিউ এর ইউনিয়নটা নির্ণয় করি। তাহলে পি ইউনিয়ন কিউ, তাহলে পি সেট কত, পি সেটে আছে 3 5 7, 3 5 7, এর সাথে ইউনিয়ন করতে হচ্ছে কিউ, তাহলে ইউনিয়ন কিউ হচ্ছে 5 and 7, তাই তো। তো 3 5 7 আর 5 7 কে ইউনিয়ন করলে আনসার আসবে কত, সবগুলো উপাদান নিয়ে। তাহলে 3 ও আসবে, 5 ও আসবে, 7 ও আসবে। এটা তো 5 7 তো অটোমেটিক্যালি আগেই চলে আসছে এটা থেকেই, 3 5 7। তাহলে এটা হলো কি পি ইউনিয়ন কিউ, এটা হলো কার মান, পি ইউনিয়ন কিউর মান। তো পি ইউনিয়ন কিউ যদি এটা চলে আসে, তারপর এটার সাথে কি করতে বলছে, আর কে ক্রস করতে বলছে। তাহলে পি ইউনিয়ন কিউ এর সাথে ক্রস করতে বলছে আর কে, কার্তেশীয় গুণজ করতে বলছে, তাই তো। 3 5 7 এর সাথে ক্রস করো বা কার্তেশীয় গুণজ করো, আর কে, আর হচ্ছে জাস্ট 3, আর হচ্ছে জাস্ট 3। তাহলে এটার সাথে এটা একবার ক্রস হবে, এটার সাথে এটা একবার ক্রস হবে, এটার সাথে এটা একবার ক্রস হবে। তাহলে ক্রস কইরা 3 এর সাথে আসবে 3, 3 এর সাথে আসবে 3, তারপর ক্রস করে 5 এর সাথে আসবে 3, 5 এর সাথে আসবে 3, তারপর ক্রস করে 7 এর সাথে আসবে 3, 7 এর সাথে আসবে 3। সোজা কথা, একবার 3 দিয়ে গুণ করবে, এটা 5 দিয়ে গুণ করবে, এটা 7 দিয়ে গুণ করবে। বাট 3 3 9 লিখো না, 3 3 9 লিখো না কিন্তু। আমি আগেই বলছি, বেসিক ক্লাসগুলোতে বলছি, ক্রমযুগের বেসিক ক্লাসগুলো করানোর সময় বা কার্তেশীয় গুণজের বেসিক ক্লাসগুলো করার সময় যে সেটের ক্ষেত্রে এই 3 3 9 গুণ আকারে হয় না, এটার থেকে আসে x, এটার থেকে আসে y, ক্রমজোর আকারে আসে x y। তাহলে 3 আর 3 গুণ করবে 3 আর 3, 5 আর 3 গুণ করবে 5 আর 3, যেখানে 5 হচ্ছে x আর 3 হচ্ছে y। 5 আসছে এই প্রথম সেটটা থেকে, 3 আসছে দ্বিতীয় সেটটা থেকে, বুঝা গেছে। প্রথম সেট হচ্ছে x এর সেট, পরেরটা হচ্ছে y এর সেট। তাহলে এটা হইলো কি এই p ইউনিয়ন q আর ক্রস r এর आंसर। ওকে, আচ্ছা এবার 9 নম্বরে কি বলছে দেখো তো। 9 নম্বরে বলছে এ ও বি যথাক্রমে 35 আর 45 এর গুণনীয়কের সেট, ঠিক আছে। তাহলে এ একটা সেট, এই সেটের উপাদান হচ্ছে x, এমন যেন x 45 এর গুণনীয়ক না, x 35 এর গুণনীয়ক, x হচ্ছে 35 এর গুণনীয়ক, ঠিক আছে। এটা হলো এ সেটটা, ঠিক আছে। তারপর বি আর একটা সেট বলছে, বি আর একটা সেট, বি সেটের উপাদান হচ্ছে x, এমন যেন x হচ্ছে কি 45 এর গুণনীয়ক, 45 এর গুণনীয়ক। তাহলে এটা হচ্ছে এ সেটটা, এটা হচ্ছে বি সেটটা, এই এ আর বি সেট আমরা নির্ণয় করতে বলছে, এ ইউনিয়ন বি একবার নির্ণয় করতে বলছে, আর এ ইন্টারসেকশন বি একবার নির্ণয় করতে বলছে। আচ্ছা তাহলে এটা যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, 35 এর গুণনীয়ক, ঠিক আছে। 35 এর গুণনীয়ক কি আছে, 1 * 35, আর 3 দিয়ে যায় না, 5 * 7, আর আছে আর কিছু নাই। তারপরে 45 এর গুণনীয়ক, 45 এর গুণনীয়ক কে 1 * 45, 3 * 15, 5 * 9, 5 × 45 আর যায় না, ঠিক আছে। তাহলে এই 45 এর গুণনীয়কের সেট আর 35 এর গুণনীয়কের সেট, তো 35 এর গুণনীয়কের সেটের ভিতরে কাকে কাকে পাচ্ছি, তাহলে এ সেটটাকে আমি লিখতে পারি এরকম ভাবে, এ সেট। আচ্ছা 45 এর আমি এমনি লিখি, এখানে লিখি এ সেট হচ্ছে 35 এর গুণনীয়কের সেট। তাহলে 1 5 7 35, 1 5 7 35, এটা হইছে এ সেটটা, কারণ এ সেট হচ্ছে 35 এর গুণনীয়কের সেট। এবার আসো বি সেট হচ্ছে 45 এর গুণনীয়কের সেট। তাহলে বি সেটটা কি হবে, বি সেট হবে 1 3 5 9 15 45, 1 3 5 9 15 45, ঠিক আছে। তাহলে এটা হলো এ সেট, এটা হলো কি বি সেট। এবার এ সেট আর বি সেটের কি করতে বলছে, একবার ইউনিয়ন করতে বলছে, একবার ইন্টারসেকশন করতে বলছে। তাহলে এ সেট ইউনিয়ন বি সেট, তাহলে এটা হলো 1 5 7 35, এটার সাথে ইউনিয়ন করবো কার, 1 3 5 9 15 45। তাহলে ইউনিয়ন করলে যতগুলো উপাদান দুটোটা সেটে আছে সবগুলো উপাদান আসবে, তাই তো। তাহলে 1 আসবে, 3 আসবে, 5 আসবে, 1 3 5 7 9 15 35 45, এই সবগুলো উপাদান নিয়ে গঠিত সেট হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে এটা হলো একটা আনসার, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বিও নির্ণয় করতে পারছে। তো এ ইন্টারসেকশন বি, এ কি 1 5 7, আর বি কি, বি হচ্ছে 1 3 5 9, 1 3 5 9 15 45। তাহলে ইন্টারসেকশনের কাজ কি, জাস্ট কমন উপাদানগুলো নেওয়া। তো কমন উপাদান হিসেবে কে কে আছে, 1 আছে, 1 আছে, 5 আছে,
5 আছে, এটাতে 7 আর এটাতে 35 আছে, 35 থাকার কথা, 7 and 35, ঠিক আছে। তো 7 এটাতে আছে ওইটাতে নাই, 35 এটাতে আছে ওইটাতে নাই, আর 3 9 15 45 এগুলা এইটাতে আছে এইটাতে নাই। কমন হিসেবে জাস্ট কে কে আছে 1 আর 5, তাহলে এটার ইন্টারসেকশনে মানে 1 আর 5, এই হলো কি आंसर। ওকে 10 নম্বর বেডটারে তাকাই দেখো 1 2 3 4 5, এটা 5 স্টার ইম্পর্টেন্ট, এই টাইপের ম্যাথ একটা এসএসসি তে কোথাও না কোথাও আসবেই আসবে, ঠিক আছে। কারণ কথা হচ্ছে এসএসসি তে আসবে দেখা কমন, এই জন্য না পড়ো, এই জন্য না পড়ো, নিজে জানার জন্য পড়ো, ঠিক আছে। এই ম্যাথটা এই যে ম্যাথ একটা বেসিক, এটা একটা তোমার সাথে কথা বলে, ম্যাথের ভাষা হচ্ছে মানে ম্যাথ হচ্ছে একটা কথা বলার ভাষা, বাংলা যেমন একটা কথা বলার ভাষা, ম্যাথ একটা কথা বলার ভাষা। এই ম্যাথ হচ্ছে ইউনিভার্সের সাথে আমাদের ইয়ার কথা বলায় গণিতের মাধ্যমে, ঠিক আছে। আর ফিজিক্স হচ্ছে বুঝায় আমাদেরকে, আর ম্যাথ হচ্ছে কথাটা বলায় আমাদের। তো এই তোমাকে ম্যাথটা একটা ভাষা, এটা বুঝতে হবে, এটা বুঝে সবচেয়ে এই সুন্দর একটা ম্যাথ হচ্ছে 10 নম্বর ম্যাথটা। তোমার সবকিছু বলে দেওয়া আছে, জাস্ট তুমি করবা, ম্যাথ এমনই তোমাকে সব বলে দেওয়া থাকে, তোমাকে করতে হয়, ঠিক আছে। তো কি বলছে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 আর 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তাদের সেট নির্ণয় করো। দুইটা সংখ্যা বলছে কি, একটা হচ্ছে 346 আর একটা হচ্ছে কত 556, এদেরকে তুমি কিছু কিছু সংখ্যা দিয়ে ভাগ করবা, ঠিক আছে। যেমন একটা সংখ্যা ধরো 10 আর একটা সংখ্যা ধরো তুমি 13, ঠিক আছে। তুমি 10 একবার 3 দিয়ে ভাগ দাও, 13 3 দিয়ে ভাগ দাও, ঠিক আছে। 10 3 দিয়ে ভাগ দাও, দেখো 3 3 9, 1 10, অবশিষ্ট থাকে কত 1। তারপর 12 3 দিয়ে ভাগ দাও, 3 4 12, অবশিষ্ট থাকে কত 1। দেখো উভয় ক্ষেত্রে কত অবশিষ্ট থাকে, 1 অবশিষ্ট থাকে, ঠিক আছে। তাহলে 3 হইছে এমন একটা সংখ্যা, যে সংখ্যাটা দ্বারা 10 কে আর 13 ভাগ করলে প্রতি ক্ষেত্রে উভয় ক্ষেত্রে কত অবশিষ্ট থাকে, 1 অবশিষ্ট থাকে। তাহলে এমন একটা সংখ্যা আছে যেটা দ্বারা 346 আর 556, এই দুইটারে 3 এর মতো এমন একটা সংখ্যা আছে যেটা দ্বারা এই 346 আর 556 ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে। এখানে যখন 1 অবশিষ্ট থাকে, এখানে অবশিষ্ট থাকবে কত 31। ওই সংখ্যাটা খুঁজে বের করতে বলছে, যেমন এখানে 3 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকছে 1 না, তো ওই সংখ্যাটা কত 3। তাহলে এখানে এই 3 এর মতো সংখ্যাটা কত যেটা দ্বারা এই দুটো সংখ্যাকে ভাগ করলে অবশিষ্ট থাকবে 31, ওই সংখ্যাটা খুঁজে বের করতে বলছে, ঠিক আছে। এখন একটা বেসিক এখানে বোঝা লাগবে, দেখো তুমি 12 দিয়া 25 রে ভাগ করো, ঠিক আছে। 12 দিয়া 25, আরেকবার 12 দিয়া কারে ভাগ করো, 12 দিয়া 37 রে ভাগ করো, ঠিক আছে। 37 না সরি, 12 দিয়ে 45 রে ভাগ করো, তাহলে 25 আর 24, আর সাথে কত বাড়তে হবে 36 এর সাথে, আচ্ছা দাঁড়াও 12 দিয়ে তুমি ভাগ করো 45 কে, ঠিক আছে। আর 12 দিয়ে এখানে ভাগ করা হচ্ছে 12 দোকানে 24, 24 এর সাথে 9 যোগ করলে 33 কে, ঠিক আছে। তো 12 দিয়ে 45 কে ভাগ করলে 12 দোকানে 3 12 36, 3 12 36, 3 12 36, বাকি থাকবে কত 9, ঠিক আছে। আর 12 দোকানে 24, বাকি থাকবে কত 9। তাহলে তুমি এমন একটা সংখ্যা পেয়ে গেছো যেটা দ্বারা 45 এবং 33 ভাগ করলে উভয় ক্ষেত্রে কত অবশিষ্ট থাকে, 9 অবশিষ্ট থাকে। তুমি একটা জিনিস চিন্তা করো তো, এইখানে ভাগ করছো কত দ্বারা 12 দ্বারা, এইখানে কি 12 অবশিষ্ট থাকতে পারবে? যদি 12 অবশিষ্ট থাকতো, যদি ধরে নাও 12 অবশিষ্ট থাকতো, তুমি আরেকবার 1 দিয়ে 12 কে 12 করে ফেলতে পারতা না, ঠিক আছে। তার মানে এইখানে যেটা অবশিষ্ট থাকবে, এখানে যেটা অবশিষ্ট থাকবে সেটা 12 চেয়ে কত হইতে হইব, ছোট হইতে হইব। সেটা অবশ্যই 12 থেকে কত হইতে হইব, ছোট হইতে হইব। ম্যাক্সিমাম 11 হইতে পারে, ম্যাক্সিমাম কত হইতে পারে, এই যে এখানে যে বাক্সটা থাকবে সেটা 11 হইতে পারে, কিন্তু যে বাক্সটা হবে সেটা যেটা দ্বারা ভাগ করছো সেটা থেকে অবশ্যই ছোট হইতে হবে, কারণ বড় হয়ে গেলে বাক্সটা যদি বড় হয়ে যায় তুমি আবার ভাগ করতে পারবা, এটা আবার বিভাজ্য হয়ে যাবে। কথা বুঝতে পারো? তাহলে তোমার এখানে বলছে 346 আর 556 রে ভাগ করতে হবে কিন্তু একটা সংখ্যা দ্বারা, যাতে করে উভয় ক্ষেত্রে কত অবশিষ্ট থাকে, 31 অবশিষ্ট থাকে। তাহলে ওই সংখ্যাগুলো খুঁজে বের করতে হবে। যেমন এখানে সংখ্যাটা হচ্ছে 12, যেটা দ্বারা 33 এর 45 ভাগ করলে উভয় ক্ষেত্রে কত অবশিষ্ট থাকে, 9 অবশিষ্ট থাকে। তাহলে এই 12 এর মতো সংখ্যাটা এর ক্ষেত্রে খুঁজে বের করতে বলছে। তো এখন কথা হচ্ছে 9 অবশিষ্ট থাকবে, ঠিক আছে। তাহলে যে সংখ্যাটা দ্বারা ভাগ করবা সেটা 9 এর থেকে বড় থাকবে না, বড় থাকবে। তাহলে এখানে 346 আর 556 কে তুমি কিছু সংখ্যা দ্বারা ভাগ করবা, 12 এর মতো কিছু সংখ্যা দ্বারা ভাগ করবা, যেটাতে ভাগ করলে উভয় ক্ষেত্রে কত অবশিষ্ট থাকবে, 31 অবশিষ্ট থাকবে। তাহলে ওই 31 যদি অবশিষ্ট থাকে, তাহলে যেটা দ্বারা ভাগ করছো সেটা 31 এর চেয়ে বড় হইতে হবে, কিন্তু সেটা কি 31 এর থেকে বড় হইতে হবে। তার মানে তুমি আমি একটা হিন্ট পেয়ে গেছি, যেটা 31 থেকে বড়, এটা 31 থেকে বড়, ঠিক আছে। যে মানে উভয় ক্ষেত্রে যে সংখ্যাগুলা ভাগ করলে 31 অবশ্যই থাকবে, সেটা হবে 31 থেকে বড়। এবার আরেকটা বেসিক আসো, আরেকটা কথা বুঝো, তোমার আমি 9 দিয়া 12 দিয়ে বুঝাইছি, তাই তো? আচ্ছা ঠিক আছে, তুমি 9 দিয়া একবার ভাগ করছো কত রে, 9 দিয়া একবার ভাগ করছো হচ্ছে 33 রে, 9 দিয়া আরেকবার ভাগ করছো হচ্ছে 45 রে, ঠিক আছে। তো 3 নং 27, সরি 9 দিয়ে না তো 12 দিয়ে ভাগ করছো, 12 দিয়ে ভাগ করছো, তো 12 দোকানে 24, বাকি থাকবে হচ্ছে 9। আর 12 দিয়ে 45 রে ভাগ করলে 3 12 36, বাকি থাকবে হচ্ছে
45 9, ঠিক আছে। তো তুমি চিন্তা করো, এখানেও 9 এখানেও 9, প্রতি ক্ষেত্রে 9 অবশিষ্ট থাকে, যেমন এটার বেলা প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। তাহলে আমার এই সংখ্যাটা খুঁজে বের করতে বলছে যে কত দ্বারা ভাগ করলে, যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এই দুটারে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, সেই সকল সংখ্যা খুঁজে বের করতে হবে। মানে যেগুলো ভাগ করতে হবে, যেটা দিয়ে ভাগ করবো সেটা খুঁজে বের করতে হবে। তাহলে আমি একটা তো বুঝে গেছি, সংখ্যাটা 31 থেকে বড় হবে, যেই সংখ্যা দ্বারা ভাগ করবা সেটা 31 থেকে বড় হয়ে যাবে। কারণ কি, অবশিষ্ট 31 থাকতে পারবে না যদি 31 থেকে যেটা দ্বারা ভাগ করো সেটা ছোট হয়, তাহলে ছোট হইলে আবার একবার ইয়া করে দেবে। তাহলে এটা 31 থেকে বড়। আরেকটা বিষয় কি, তুমি চিন্তা করে দেখো, এটা কত 33, তুমি 33 কে 12 দিয়ে ভাগ করার পরে 9 অবশিষ্ট পাইছো। এখন তুমি 33 থেকে 9 বাদ দিয়ে দাও, 33 থেকে যদি 9 বাদ দিয়ে দাও তাহলে হবে কত 24। আবার 45 থেকে যদি 9 বাদ দিয়ে দাও, 45 থেকে যদি 9 বাদ দিয়ে দাও তাহলে হবে কত 36। তাহলে তুমি যদি যেটা অবশিষ্ট থাকে সেই অবশিষ্টটা যদি এটা থেকে বাদ দিয়ে দাও, যে সংখ্যাগুলো বলছে যে এগুলারে ভাগ করলে এত অবশিষ্ট থাকে, এই অবশিষ্ট যেটা থাকে সেটা যদি উপর থেকে বাদ দিয়ে দাও, এই যেমন এটার বেলা হয়ে গেছে 36, এটার বেলা হয়ে গেছে 24, তাহলে কি নিঃশেষে, তাহলে এখন কি আর অবশ্য থাকবে? যেটুকু অবশ্য থাকতো সেটা তো বাদ দিয়ে দিছি, তাহলে তো এখন আর অবশ্য থাকবে না, এখন তো একদম সমান সমান হয়ে যাবে, মানে এখন হবে নিঃশেষে বিভাজ্য। তাহলে তুমি করবা কি, তুমি উভয় ক্ষেত্রে যত অবশিষ্ট থাকে, সেই অবশিষ্ট গুলাকে বাদ দিয়ে দিবা। যেমন এখানে হচ্ছে কত 556 একটা, আর একটা বসে কত 346। এদেরকে কিছু কিছু সংখ্যা দ্বারা, ওই সংখ্যাগুলো দ্বারা খুঁজে বাইর করতে হবে যেগুলো দ্বারা ভাগ করলে 31 অবশিষ্ট থাকে। তা আমি যদি 31 বাদ দিয়ে যাই উভয়ের থেকে, তাইলে ওই সংখ্যাগুলো দ্বারা এবার কি আর ভাগ করলে এবার কি আর ভাগশেষ থাকবে? এবার কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এবার হবে কত 525, মেবি 525, ইয়েস। আর এটা তো হবে 5 3 4 315। তার মানে এবার এই 525 আর 315 এই দুটোরে ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। কিন্তু এই 556 346 এই দুটো যদি ভাগ দিতে ওই সংখ্যাটা দ্বারা, যে সংখ্যাটা তোমার খুঁজে বের করতে হইব, ওই সংখ্যাটা দ্বারা যদি এগুলারে ভাগ দিতে 556 346 এগুলারে ভাগ দিতে, তাহলে কিন্তু 31 অবশ্য থাকতো। তাহলে আমি করছি কি 31 বাদ দিয়ে দিছি, তাহলে এখন যেটা পাইছি সেগুলা কিন্তু 315 এর নিঃশেষে বিভাজ্য, মানে এই দুটো সংখ্যারে ওই সংখ্যাটা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। কথা বুঝছো? এখন যদি নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, তাইলে 525 আর 315 এগুলা কোন সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য? আচ্ছা 12, ঠিক আছে, 12 রে গুণনীয়ক করো, 1 × 12, তারপর 3 × 4, ঠিক আছে, তারপর 2 × 6, ঠিক আছে। তাহলে এই 12 এর গুণনীয়ক হচ্ছে এরা ছাড়া কে কে আছে? ধরে নাও 5 দিয়ে কি তুমি 12 রে গুণ করলে, 12 রে ভাগ করলে 12, 5 দিয়ে 5 দোকানে 10, 2 12, ঠিক আছে। তো এদের যে গুণনীয়ক আছে, এই গুণনীয়ক গুলা দ্বারা তুমি এদেরকে ভাগ করে দেখবে নিঃশেষে বিভাজ্য পাইবা। 12 এর 3টা ভাগ দিলে 3 4 12, 4 হবে পূর্ণ সংখ্যা, কোনো অবশ্য থাকবে না। কিন্তু এই গুণনীয়ক গুলোর বাইরে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে তুমি কি নিঃশেষে বিভাজ্য পাইবা? পাইবে না তো, অবশ্য থাকবে। যেমন 5 গুণনীয়কের বাইরে সংখ্যা হচ্ছে 5, গুণনীয়কের বাইরে সংখ্যা হচ্ছে 7, 7 থেকে 7, তখন অবশ্য থাকবে 5 অবশিষ্ট। কথা বুঝছো? তাহলে তুমি একটা নিঃশেষে বিভাজ্য সংখ্যা পাইতে গেলে তোমার কি করতে হইব? এদের গুণনীয়ক গুলা দ্বারা এদেরকে ভাগ করতে হবে। তাহলে তোমার এখন কাজ হচ্ছে কি 525 এর গুণনীয়ক গুলা খুঁজে বাইর করবা, 315 এর গুণনীয়ক গুলা খুঁজে বাইর করা। খুঁজে বাইর করলে কি হবে? এই 525 এ ওই গুণনীয়ক গুলা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, আবার 315 এ গুণনীয়ক দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। এখন আমার তো নিঃশেষে বিভাজ্য হবে, ওইগুলা বাইর করতে হবে। কারণ কি, এরা তো নিঃশেষে বিভাজ্য, আর এরা এনার 31 অবশিষ্ট থাকে। কথা বুঝতে পারছো? তাহলে এদেরকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। তাহলে আমি বাইর করি এদের গুণনীয়ক গুলা, যাদেরকে দ্বারা এরা নিঃশেষে বিভাজ্য। তাহলে 525 এর গুণনীয়ক গুলা কে কে আছে? 525 এর 1 × 525, তারপর 3 × 175, তারপর 5 × 105, তারপর কত কত যে ছিল নিঃশেষে বিভাজ্য গুলা লিখে রাখছিলাম তো, আচ্ছা ঠিক আছে। তারপর 7 × 75, 7 × 75, তারপরে 9 × 9, 15 × 35, 15 × 35, তারপর 21 × 25, 21 × 25। এখানে যতগুলো আছে সবগুলা হচ্ছে 525 এর গুণনীয়ক। এখন একটা কথা খেয়াল করো, তুমি পরীক্ষার হলে কি করবা জানো? এতগুলো তুমি 525 পর্যন্ত 525 এ ভাগ দিয়ে থাকবা। প্রথমে 1 দিয়ে ভাগ দিবা, 2 দিয়ে ভাগ দিবা, 3 দিয়ে ভাগ দিবা, 4 দিয়ে ভাগ দিবা, 5 দিয়ে ভাগ দিবা, 6 দিয়ে ভাগ দিবা, দেখবা কোনগুলা নিঃশেষে বিভাজ্য না। তুমি কি করবা জানো? এক দ্বারা, তুমি তো জানো যে কোনো সংখ্যার 1 দ্বারা ভাগ যায়, তাহলে 1 × 525, তুমি 1 ও লিখে রাখছো, 525 ও লিখে রাখছো। তাহলে বিজোড় সংখ্যার কি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? হবে না। তাহলে বিজোড়টা ভাগটা করতে যাও 3 এ, তো 3 দিয়ে 525 এ ভাগ দাও 175। তারপর 4 দিয়ে তো ভাগ যাবে না, 4 জোর, তো জোরগুলা বাদ, জোর দিয়ে বিজোড়ে ভাগ যায় না। তারপর 5 দিয়ে ভাগ দাও, 5 দিয়া 500 ইয়া হয়ে যাবে, ঠিক আছে। তারপর 6 দিয়ে যাবে না, 6 জোর, 7 দিয়ে ভাগ দাও, এত হয়ে যাবে। তো 7 দিয়ে ভাগ দিলে 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হইতেছে, এবং ভাগফলটা যত হইতেছে 7 × তত, দুটোটাই তো লিখে ফেলতেছো।
ঠিক আছে, তারপর 15 ইন্টু 35, তো 15 এটা দিয়ে 7 দিয়ে ভাগ দিলা, তারপর 8 দিয়ে তো যাবে না, 9 দিয়ে দেখলা ক্যালকুলেটরে যে ভাগ নিষেধে ভাগিয়ার্য গেল না, তারপর 10 দিয়ে তো যাবে না জোর, 11 দিয়ে দেখলা নিষেধার্য হইলো না, তারপর 12 দিয়ে যাবে না জোর, তারপর 13 দিয়ে দেখলা নিষেধার্য হইলো না, তাহলে 14 দিয়ে দেখবা না কারণ কি 14 জোর, তারপর 15 দিয়ে দেখলা নিষেধার্য হলো, তো 15 দিয়ে দেখলা 525 এ 15 দিয়ে ভাগ দিলা পাইলা কত 35, তার মানে 15 ইন্টু 35 কত 525, তাহলে তুমি 15 35 দুটোটাই কিন্তু এটার গুণনীয়ক। কথা বুঝছো, তুমি 35 দিয়ে ভাগ দিলে হইব 15, আবার 525 এ 15 দিয়ে ভাগ দিলে হইব 35। কথা বুঝছো, তাহলে তুমি ভাগফল যেটা পাইছো সেইটা ইনটু যেটা দিয়ে ভাগ করছো সেইটা, এই দুটোটাই কিন্তু 35 এর গুণনীয়ক আর 525 এর গুণনীয়ক। ঠিক আছে, তারপরে 15 এরকম ভাবে 16 দিয়ে ভাগ দিবা না কারণ 16 জোর, 17 দিয়ে দিয়ে দেখবা যায় না নিষেধার্য হয় না, 18 দিয়ে ভাগ দিবা না কারণ 18 জোর, 19 দিয়ে ভাগ দিয়ে দেখবা যায় না, 20 দিয়ে দেখবা, 21 দিয়ে দেখবা, তো 21 দিয়ে দেখলা, 21 দিয়ে দেখলো হইছে 21 ইনটু 25। ঠিক আছে, তারপর 22 দিয়ে দেখবা না, তারপর 23 দিয়ে দেখবা, কত দিয়ে দেখবা 23 দিয়ে দেখবা, তো 23 দিয়ে দেখলা দেখলা যে গেল না, তারপর 24 দিয়ে দেখবা না কারণ 24 জোর, 25 দিয়ে দেখো, তো 25 দিয়ে দেখলে কি আবার 21 আসলো। ঠিক আছে, তারপর কি তুমি আর যাওয়ার দরকার আছে, তুমি 21 ইন্টু 25টা আগেই পেয়ে গেছো, তো 25টা পেয়ে গেছো। ঠিক আছে, তো 25 এর পর 26 যাওয়ার দরকার আছে, 26 যদি থাকতো তাহলে 26 এর জন্য এইদিকে আরেকটা থাকতো, যেমন 25 এর জন্য এদিকে আছে 21, 35 এর জন্য এদিকে আছে 15, তো 25 এর পর 26 যদি থাকতো 26 এর জন্য এদিকে একটা থাকতো, যেহেতু এইদিকে 26 এর এদিকে কোনো নাই তাহলে এদিকে 26 এর জন্য নাই, সেম টু সেম 27 এর জন্য পাইবা না, ডিরেক্টলি পাইবা 35 এর জন্য, কারণ 35 এর জন্য এদিকে আছে 15। কথা বুঝছো, তাহলে একবার যদি তুমি এই দুটোটা মানের মধ্যে এসে পৌঁছে দিতে পারো তাহলে তুমি সবগুলা পেয়ে যাবা। কথা বুঝছো, এই দুইটা হচ্ছে মিডল মানটা 21 আর 25, এই দুইটার মাঝখানে এই দুইটা মিডল মানটা যদি পেয়ে যাও গুণনীয়ক গুলা, তাহলে বাকিগুলা এই পাশে সবগুলো পেয়ে গেছো, এই পাশে সবগুলো পেয়ে গেছো, এইগুলা বাদের কোনো গুণনীয়ক না। ঠিক আছে, সেম টু সেম তুমি 315টা দেখো, 315 এর গুণনীয়ক 1 ইন্টু 315, 2 দিয়ে যাবে না কারণ 315 বিজোড়, তো জোর দিয়ে দেখার দরকার নেই, তো 3 ইন্টু 105, তারপর 4 দিয়ে যাবে না, 5 ইন্টু 5 6 30 63, তারপর 6 দিয়ে যাবে না সর জোর, 7 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, 7 ইন্টু 4 7 28 29 30 7 ইন্টু 45, 8 দিয়ে যাবে না 8 জোর, 9 দিয়ে যাবে 31 5 36, তো 9 দিয়ে 9 ইন্টু 4 3 9 27 আর 5 9 45, 9 ইন্টু 35। ঠিক আছে, তারপর 10 দিয়ে যাবে না, 10 জোর, 11 দিয়ে যাবে, 11 দিয়ে যাবে না, এরকম ভাবে কত দিয়ে যাবে 15 ইন্টু 21, 9 35, তারপর হচ্ছে 15 ইন্টু 21, তারপর হচ্ছে 15 ইন্টু 21। ঠিক আছে, তাহলে এইগুলা হচ্ছে 35 এর গুণনীয়ক গুলা। তো তুমি কি করবা 15 পর্যন্ত আসছো, তো 15 পর্যন্ত আসছো 16 17 18 19 20 চেক করবা, তারপরে 21 তো আবার আইসা পড়ছে, তো 21 যেহেতু আইসা পড়ছে তারপরে 21 এর পরের যেগুলো আছে সেগুলো এই সাইডে আইসা পড়ছে, আর কোনটা চেক করার দরকার নাই। কথা বুঝছো, তাইলে 315 এর গুণনীয়ক 525 এর গুণনীয়কের সেটটারে তুমি কি ধরে নাও এ সেট, 525 এর গুণনীয়কের সেটটারে ধরো তুমি এ সেট, এ সেটের ভিতরে কি আছে 1 আছে 3 আছে 5 আছে 7 আছে 15 আছে 21 আছে 25 আছে 35 আছে 75 আছে, তারপরে 105 আছে, আচ্ছা নিচে না উপরে লিখি, আচ্ছা এই যে এ সেট ধরে নাও তুমি হচ্ছে 525 এর গুণনীয়কের সেট। ঠিক আছে, তাহলে এ সেটের ভিতরে কে কে আছে 1 3 5 7 15, 1 3 5 7 15 21 25 35 75, 25 35 75, তারপর কে কে আছে 105 175 525, 105 175 525, এগুলো হচ্ছে 525 এর গুণনীয়কের সেট। আবার 315 এর গুণনীয়কের যে সেট সেটার ভিতরে তুমি বি সেট। ঠিক আছে, বি সেটের ভিতরে কি আছে 1 3 5 7 9 15, 1 3 5 7 9 15, 21 35 45 63, 21 35 45 63, 105 315, 105 315। ঠিক আছে, তাহলে এটা হলো এ সেট, এটা হলো বি সেট। এখন একটা বিষয় কি জানো, তোমার প্রথমেই বলছিলাম যে সকল সংখ্যা দ্বারা 556 আর 346 ভাগ দিলে 31 অবশিষ্ট থাকবে, তার মানে এদের উভয়কে বাদ দিলে কত অবশিষ্ট থাকবে 31 অবশিষ্ট থাকবে। তাহলে তুমি যেটা 31 বাদ দিয়েছিলে যে 525 পাইছো 315 পাইছো, এরা কি হবে নিঃশেষে বিভাজ্য হবে, কারণ যেটা ভাগশেষ থাকবে সেটা তো বাদই দিয়েছো, তাহলে এখন যেটা আছে এরা ওই সংখ্যাটা দ্বারা ভাগ করলে উভয় কি হবে নিঃশেষে বিভাজ্য হবে, নিঃশেষে বিভাজ্য হবে। তো নিঃশেষে বিভাজ্যটা এটা 31 থেকে বড় হইতে হবে না, 31 যখন অবশিষ্ট থাকতো তো তখন 31 থেকে বড় হইতে হইবে না সংখ্যাটাকে, তাহলে যে ইয়াগুলা আছে গুণনীয়ক গুলা পাইছো সেই গুণনীয়ক গুলাতে 31 থেকে বড় কে কে আছে, 31 থেকে বড় এই যে এইটুক পর্যন্ত আছে,
31 থেকে বড়, এই যে 31 থেকে বড় এইটুক পর্যন্ত আছে। ঠিক আছে, এ আর বি সেটের ভিতরে 31 থেকে বড় এমন গুণনীয়ক গুলা খুঁজে বের করো। তখন 31 থেকে বড়, এখন এইটারেও তো ওই সংখ্যা দ্বারা ভাগ দিতে হইব, এইটারেও ওই সংখ্যা দ্বারা ভাগ দিতে হইব। উভয় ক্ষেত্রে নিঃশেষে বিভাজ্য হইতে হইব, এই দুইটার ক্ষেত্রে। আর এই দুইটার ক্ষেত্রে উভয় ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকতে হইব। তাহলে এইটারেও ভাগ দিতে হইব একই সংখ্যা দ্বারা, এইটারেও ভাগ দিতে হইব একই সংখ্যা দ্বারা। তার মানে এই দুইটার গুণনীয়কের ভিতরে একই সংখ্যা, কমন সংখ্যা কারা কারা আছে? কারা কারা আছে? এই 35 একটা আছে কমন, 35 35, এই 35 বাদে আর কেউ আছে কমন? 105 এটাতে আছে, এটা নাই। 45 এটাতে আছে, এটাতে নাই। 63 এটাতে আছে, এটাতে নাই। 31 এটা 315 এটাতে আছে, এটাতে নাই। তো একমাত্র 31 এর থেকে বড় এমন একটা কমন সংখ্যা শুধুমাত্র 35 আছে, যেটা দ্বারা এইটারে ভাগ দিলেও নিঃশেষে বিভাজ্য হইব, এইটারে ভাগ দিলেও নিঃশেষে বিভাজ্য হইব। আর এইটার সাথে 31 যদি যোগ করো তাহলে হবে কত? 556। এটার সাথে 31 যদি যোগ করো তাহলে হবে কত? 340। এবার যদি তুমি এইটারে 35 দ্বারা ভাগ দাও তাহলে অবশ্যই থাকবে 31। আবার 556 রে যদি 35 দ্বারা ভাগ দাও অবশ্যই থাকবে কত? 31। কথা বুঝছো? এবার আমি আবার রিভার্সে ম্যাথটা করাই, দেখো 556 আর 346, যে সকল সবাই সংখ্যা দ্বারা 346 এবং 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে। তার মানে 556 এর ভাগ দিলেও 31 অবশিষ্ট থাকবে একটা সংখ্যা দ্বারা, 346 এর ভাগ দিলেও 31 অবশিষ্ট থাকবে। তাহলে 31 যদি অবশিষ্ট থাকে, আমি 31 যদি অবশিষ্ট থাকবে সেটা বাদ দিয়ে দিই, তাহলে আর কিছু অবশিষ্ট থাকবে? থাকবে না। তার মানে এবার কিছু সংখ্যা, ওই সংখ্যাগুলো খুঁজে বাইর করতে হবে যেগুলো দ্বারা এইটারে আর এটারে বিয়োগ করার পর যেটা পাইছে এটারে ভাগ করলে আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। এইটারেও যে সংখ্যা দ্বারা ভাগ করবো এটারেও একই সংখ্যা দ্বারা ভাগ করতে হইব। এখন এইটারে ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হবে, এইটারে ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হবে। তো এইটারে দুটো যদি নিঃশেষে বিভাজ্য হয়, এগুলো কোন সংখ্যা দ্বারা ভাগ করলে, কোন সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে এদেরকে নিঃশেষে বিভাজ্য হবে? এদের গুণনীয়কগুলো দ্বারা এদেরকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এদের গুণনীয়কগুলো বাইর করলাম, এদের গুণনীয়কগুলো বাইর করে সেটা দেখলাম 31 এর বড় কারা আছে। কারণ কি প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকতো, তার মানে যেটা দ্বারা ভাগ করব সেটা 31 এর থেকে বড়। যদি 31 এর থেকে ছোট হইতো তাহলে তো আবার ভাগ করতে পারতাম এই সংখ্যাটা দিয়া। তখন 31 ধরে নাও 30 সংখ্যাটা, তো 30 যে 31 এ ভাগ যায় তো 31 টা অবশ্য থাকার কথা না। তার মানে যেটা পাইবো, যে সংখ্যাটা গুণনীয়ক হিসেবে আনতে হবে সেটা 31 থেকে বড় হইতে হবে। তো 31 থেকে বড় গুণনীয়ক আছে এখানে এগুলা। তো 31 থেকে বড় গুণনীয়ক এগুলার ভিতরে উভয়েরই তো ভাগ করতে হবে আমারে। তো উভয়ের ভিতরে কমন গুণনীয়ক কি আছে? 35। তো একমাত্র 35টা হচ্ছে এটার আনসার। ঠিক আছে, তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এদের উভয়কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশ্যই থাকে, তাদের সেট নির্ণয় করো। তাদের সেট হচ্ছে, তুমি এটার আনসারটা কিভাবে নির্ণয় করো বলো জানো? রেজাল্টেন্ট হচ্ছে এ আর বি সেটের ইন্টারসেকশন, অর্থাৎ এ সেট আর বি সেট, অর্থাৎ এ সেটের ভিতরে যে উপাদান 31 থেকে যে উপাদানগুলো বড়, যে উপাদানগুলো আছে, বি সেটের ভিতরে 31 থেকে বড় যে উপাদানগুলো আছে, এদের সেটের ভিতরে কমন কি আছে? একমাত্র 35। এ সেট বি সেট না, তুমি কি করবা কি জাস্ট এগুলা বাদ দিয়ে সেটা বাকি যেটা আছে সেটা এ ধরা, এটা বাদ দিয়ে সেটা বাকি যেটা আছে সেটা বি ধরা। তাহলে এবার এ আর বি সেটের ভিতরে কমন কি আছে? জাস্ট 35। কথা বুঝতে পারছো? তাহলে এই 35 দ্বারা এদের এই 556 আর 346 এদের উভয়রে ভাগ করলে 31 অবশিষ্ট থাকবে। আর এদেরকে ভাগ করলে এরা নিঃশেষে বিভাজ্য হবে, কারণ কি 35 এদের উভয়েরই গুণনীয়ক, কমন গুণনীয়ক। বুঝতে পারছো? ওকে ওকে, লাস্ট দুইটা ম্যাথ 11 আর 12, দুটোটা বেঞ্চিত্র রিলেটেড ম্যাথ। ঠিক আছে, তো বেঞ্চিত্র রিলেটেড ম্যাথ এখানে একটা আছে, আবার তোমাদের ফাংশনের চ্যাপ্টারেও আছে কিছু। বেঞ্চিত্রের ম্যাথ পরীক্ষাতে অনেক বেশি আসে। ঠিক আছে, তো বেঞ্চিত্রটা বুঝো, এটা পুরোটা ফিল করার বিষয়। বেঞ্চিত্রটা অনেক মজা, আমার পড়াইতেও ভালো লাগে, আর যারা পড়ে তাদেরও আশা করি ভালো লাগবে। ঠিক আছে, তো একটা বেঞ্চিত্রের আমি ডায়াগ্রামের ইয়াটা আঁকি। ঠিক আছে, আমি এখন প্রথমে করবো হচ্ছে 11। প্রথমে করবো 11 নম্বরে। দেখো কি বলছে, কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীদের মধ্যে 20 জন ফুটবল পছন্দ করে, 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, 10 জন ফুটবলও পছন্দ করে, 10 জন ফুটবলও পছন্দ করে, ক্রিকেটও পছন্দ করে, উভয় খেলা পছন্দ করে। তার মানে এখানে ইনপুট হিসাবে কয়টা আছে? ইনপুট হিসাবে আছে ক্রিকেট একটা, আরেকটা আছে কি ফুটবল। তার মানে ইনপুট আছে এখানে কয়টা? জাস্ট দুইটা। তার মানে বেঞ্চিত্রের মধ্যে বৃত্ত আসবে কয়টা? একটা, দুইটা। ঠিক আছে, তাহলে এই বৃত্তটা আমি ধরি ক্রিকেটের, এই বৃত্তটা আমি ধরি ক্রিকেটের, এই বৃত্তটা আমি ধরি কার? ফুটবলের। ঠিক আছে, এখন একজন টিচার ক্লাসে আসলো, আচ্ছা 30 জন শিক্ষার্থীর ভিতরে জিজ্ঞেস করলো কারা কারা ফুটবল পছন্দ করো, উত্তরে হাত তুললো 20 জন। তারপর আবার স্যার জিজ্ঞেস করলো কারা কারা ক্রিকেট পছন্দ করো, হাত তুললো 15 জন। এখন কথা বলো, 20 জন আর 15 জন এরা কি প্রত্যেকে আলাদা আলাদা হইতে এমন কোনো কথা আছে? না তো। যে 20 জন ফুটবল পছন্দ করে, এই 20 জনের ভিতরে এমনও তো লোকজন থাকতে পারে যারা ক্রিকেটও পছন্দ করে। তাহলে আমি হাত তুললাম, ফুটবলও হাত তুললাম, ক্রিকেটও হাত তুললাম। তো ফুটবল পছন্দ করো যদি এই কোশ্চেনটা জিজ্ঞেস করে তাহলে তুমি হাত তুলে ফেলবা। তার মানে 20 জন ফুটবল পছন্দ করে মানে কি? 20 জন ফুটবল পছন্দ করে ঠিক আছে, কিন্তু এর ভিতরে এমনও লোকজন আছে যারা ক্রিকেটও পছন্দ করে, আবার 15 জন ক্রিকেট পছন্দ করে, এটার মানে কি এর ভিতরে এমন লোকজন আছে যারা কিনা ফুটবলও পছন্দ করে। ঠিক আছে, তাইলে
এই সবটা হচ্ছে কি যারা ক্রিকেট পছন্দ করে, এই সবটা হচ্ছে কি ফুটবল পছন্দ করে। তাহলে এই যে মাঝখানে একটা পার্ট বাকি থাকে, মাঝখানে একটা পার্ট যে বাকি থাকে, এই মাঝখানের এই পার্টটা কি, এই যে এই পার্টটা হচ্ছে এই যে এইখান থেকে এইটুক পর্যন্ত হচ্ছে কি ক্রিকেট পছন্দ করে। তাহলে এইটুকু আবার কি ফুটবল পছন্দ করে। তাহলে এইটা হচ্ছে মাঝখানের এই পার্ট, এই মাঝখানের পার্টের ভিতরে কারা আছে, যারা কিনা ওই মানুষগুলো আছে যারা ক্রিকেটও পছন্দ করে ফুটবলও পছন্দ করে। কথা বুঝছো? তাইলে এইটুকু যদি আমি বাদ দিয়া দিই, এই সবটা তো ক্রিকেট, এই সবটা ক্রিকেটের থেকে আমি যদি এইটুকু অংশ বাদ দিয়ে দিই, তাহলে এইটুকু অংশ বাকি থাকবে না। তো এই যে এইটুকু অংশ পাওয়া যাবে, এইটুকু অংশ কি, এইটুকু অংশের ভিতরে তারা থাকবে যারা কিনা শুধুমাত্র ক্রিকেট, ঠিক আছে? এটা হচ্ছে শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে, শুধুমাত্র ক্রিকেট। কেমনে আরো সুন্দর করে ফিল করে বোঝাই, ঠিক আছে? দেখো, এই সবটা হচ্ছে ক্রিকেটের সেট, যারা ক্রিকেট পছন্দ করে। তো ক্রিকেটের ভিতরে এমন লোকজন আছে যারা কিনা ক্রিকেটও পছন্দ করে, ঠিক আছে, ক্রিকেট পছন্দ করে আবার ফুটবল পছন্দ করে। তো ক্রিকেটও পছন্দ করে ফুটবল পছন্দ করে, এটা হচ্ছে এই রিজিয়নটা, ঠিক আছে? তো এই রিজনটা যদি বাদ দিয়ে দিই, এই রিজনে কারা আছে, ক্রিকেট পছন্দ করে, ঠিক আছে, তারা কি হাত তুলতে বলছে, ওকে হাত তুললো। কিন্তু ক্রিকেটও পছন্দ করে ফুটবলও পছন্দ করে, যারা ক্রিকেটে আছে, ঠিক আছে, যারা ফুটবল পছন্দ করে, ক্রিকেটে আছে কিন্তু তারা ফুটবল পছন্দ করে, তারা তো এই জায়গাটাতে। তো যারা ফুটবল পছন্দ করে, ক্রিকেট পছন্দ করে, তাদেরকে যদি বাদ দিয়ে দেই, ঠিক আছে, তো বাকিটা কারা, ক্রিকেট, তাই না? ক্লাসে আসলো টিচার এসে বললো 20 জন ক্রিকেটের কতজন আছে, ক্রিকেটের আছে 15 জন। বললো যে 15 জন ক্রিকেট পছন্দ করে, তো 15 জন হাত তুললো। ওই 15 জনের থেকে এমন লোকজন আছে যারা ফুটবল তোলা, যারা আবার টিচার বললো যে ফুটবল কতজন পছন্দ করে, হাত তুললো। তো 15 জনের ভিতরে এমন লোকজন আছে যারা ক্রিকেটের সময়ও হাত তুলছে, ফুটবলের সময়ও হাত তুলছে। তাহলে যারা কিনা ক্রিকেটের সময়ও হাত তুলছে, ফুটবলের সময়ও হাত তুলছে, তারা কি, তারা ধরনটা পছন্দ করে, তারা এই ক্যাটাগরিতে। তো যারা ক্রিকেটের সময় ওই লোকগুলার যদি আমি বাদ দিয়ে দিই, যারা ফুটবলের সময় হাত তুলছিল, এদেরকে যদি বাদ দিয়ে দিই, ক্রিকেটের সময় যারা হাত তুলছে, ফুটবলের সময় যারা হাত তুলছে, তো ক্রিকেটের সময় যারা হাত তুলছে ওই লোকগুলো যদি বাদ দিয়ে দিই, যারা ফুটবলের সময়ও হাত তুলছে, তাহলে বাকি যারা আছে হেরা কি শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে না? বুঝতে পারছি? এই যে তাহলে এইটুকু হইলো কি, এইটুকু হইলো যারা ক্রিকেট পছন্দ করে, আর এইটুকু হইলো কি যারা ফুটবল পছন্দ করে। তাহলে এই মাঝখানের অংশটা কি, যারা ক্রিকেটও পছন্দ করে ফুটবলও পছন্দ করে। তাহলে এই টোটাল ক্রিকেট পছন্দ করে এটার থেকে যারা ফুটবলও পছন্দ করে ক্রিকেটও পছন্দ করে, এটা যদি বাদ দিয়ে দিই, বাকি যেটুকু অংশ এটা অবশ্যই ওইটুকু যারা শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে। তাহলে টোটাল ক্রিকেট পছন্দ করে কতজন, টোটাল ক্রিকেট পছন্দ করে হচ্ছে 15 জন। টোটাল ফুটবল পছন্দ করে কতজন, টোটাল ফুটবল পছন্দ করে হচ্ছে 20 জন। আর এই মাঝখানের ভিতরে কতজন আছে, 20 জনের ভিতরে মাঝখানে আছে 10 জন যারা কিনা ফুটবলও পছন্দ করে ক্রিকেটও পছন্দ করে, ঠিক আছে? তাইলে ফুটবলও পছন্দ করে ক্রিকেটও পছন্দ করে, তাইলে ক্রিকেট পছন্দ করে হচ্ছে 15 জন, ক্রিকেট পছন্দ করে হচ্ছে 15 জন, ফুটবল পছন্দ করে হচ্ছে 20 জন। তাইলে 10 জন ফুটবল পছন্দ করে ক্রিকেট পছন্দ করে, তাহলে শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে কারা, শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে কারা, শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে কারা, 10 জন, 15 জন টোটাল ক্রিকেট পছন্দ করে। এর ভিতরে 10 জন আছে যারা ক্রিকেট পছন্দ করে ফুটবল পছন্দ করে, তাহলে এটা বাদ দিয়ে দিলাম। তাহলে বাকিরা যারা তারা শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে, তাইলে 15 জন থেকে 10 জন বাদ দিয়ে দিলাম, তাহলে বাকি থাকলো কতজন, 5 জন। এরা শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে, তার মানে এই শুধুমাত্র ক্রিকেটের রিজনের ভিতরে এই জায়গাতে আছে 5 জন। কথা বুঝছো? এই শুধুমাত্র ক্রিকেট মানে হচ্ছে শুধুমাত্র ক্রিকেটের রিজনটা হচ্ছে এই লাল রিজনটা, শুধুমাত্র এইটুকু অংশের ভিতরে কিন্তু দেখো ফুটবল নাই, এইটুকু অংশের ভিতরে ফুটবল নাই, ফুটবল হচ্ছে এই টোটাল রিজনটা। তো এইটুকুর বাইরে এটা হচ্ছে ফুটবল নাই। কথা বুঝছো? তাহলে এই জায়গাটাতে ফুটবল নাই। তারপরে শুধুমাত্র ক্রিকেট তো বাইর করলাম, এবার শুধুমাত্র ফুটবল পছন্দ করে এমন লোকজন কোনগুলা, ঠিক আছে? এইটা হচ্ছে টোটাল ফুটবল, এটা হচ্ছে টোটাল ফুটবল পছন্দ করে। টোটাল ফুটবল পছন্দ করে কতজন, 20 জন, ঠিক আছে? এই 20 জনের ভিতরে এমনও লোকজন আছে 10 জন, এই 20 জনের ভিতরে এমন 10 জন লোক আছে যারা ফুটবল তো পছন্দ করে ক্রিকেটও পছন্দ করে। তো ওই 10 জনটা যদি বাদ দিয়ে দিই, বাদ বাকি যেটা থাকে, বাদ বাকি যেটুকু থাকে, বাদ বাকি থাকে হচ্ছে এই যে এইটুকু অংশ, বাদ বাকি হচ্ছে যে এইটুকু অংশ। তো ওইটুকু অংশ কি, ওইটুকু অংশ শুধুমাত্র ফুটবল, এইটুকু অংশ কি শুধুমাত্র ফুটবল। তাহলে শুধুমাত্র ফুটবল পছন্দ করে কতজন, টোটাল ফুটবল পছন্দ করে 20 জন, এটার থেকে ফুটবলের ভিতরে 10 জন ক্রিকেটও পছন্দ করে। তো আমি তো শুধুমাত্র ফুটবল বের করতেছি, যারা ক্রিকেটও পছন্দ করে ওদেরকে তো বাদ দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম বাদ, তাহলে বাকি থাকে কতজন, 10 জন। কথা বোঝা গেছে? তাহলে শুধুমাত্র ফুটবল পছন্দ করে 10 জন, শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে 5 জন, আর উভয়টা পছন্দ করে কতজন, 10 জন। তাইলে এইটারে আমি এই যে এখানে আবার সুন্দর করে
এই জিনিসটা আমি এই অনুযায়ী আঁকাই। তাইলে এই যে এই রিজিয়নে আছে কতজন? শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে 5 জন, শুধুমাত্র এই যে এই রিজিয়নে আছে 5 জন। তারপর এই যে এই রিজিয়নে আছে টোটাল কতজন? 10 জন, তারা ফুটবল পছন্দ করে, ক্রিকেট পছন্দ করে। আবার এই যে শুধুমাত্র ফুটবল পছন্দ করে এই রিজিয়নে আছে কতজন? 10 জন। তাহলে টোটাল কতজন? এন অফ ইউ সার্বিক সেটের সংখ্যা টোটাল কতজন? টোটাল হইছে 30 জন। টোটাল 30 জনের ভিতরে 5 জন শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে, 10 জন ক্রিকেট ফুটবল দুটোটা পছন্দ করে, 10 জন শুধুমাত্র ফুটবল পছন্দ করে। তাহলে এই তিনটার বাইরে, এই তিনটা রিজিয়নের যে আছে, এই তিনটা রিজিয়নের বাইরে যারা আছে তারা কি ক্রিকেট আর ফুটবলের একটাও পছন্দ করে না? কথা বোঝা গেছে? তাহলে এই টোটাল 10 জন 5 জন, টোটাল 25 জন কি অন্তত একটা পছন্দ করে। যে ক্রিকেট পছন্দ করে হে অন্তত একটা ক্রিকেট পছন্দ করে, যে ফুটবল পছন্দ করে হে অন্তত একটা ফুটবল পছন্দ করে, আর যে 10 জন ক্রিকেটও পছন্দ করে ফুটবল পছন্দ করে সে অন্তত একটা পছন্দ করে, দুইটা পছন্দ করে। তো যে দুইটা পছন্দ করে হে তো অন্তত একটা পছন্দ করে, এই ক্যাটাগরিতে পড়েই। কথা বুঝছো না? তাহলে অন্তত একটা পছন্দ করে, অন্তত একটি পছন্দ করে এমন লোকজন টোটাল কতজন? এমন লোকজন হচ্ছে টোটাল 5 10 10 5 10 10, টোটাল কতজন? 10 10 5 25 জন। ঠিক আছে, টোটাল হচ্ছে অন্তত একটা পছন্দ করে এমন 25 জন। তাহলে আমরা পাচ্ছি বাই করতে পারছি কতজন কোনো খেলাই পছন্দ করে না? তাইলে 30 জন টোটাল শিক্ষার্থী, 25 জন অন্তত একটা পছন্দ করে, বাকি 5 জন একটাও পছন্দ করে না। সুতরাং একটাও পছন্দ করে না, একটাও পছন্দ করে না, কোনো ধরনের টানা হেঁচড়াতে নাই। ঠিক আছে, এটা হচ্ছে কতজন? 30 জন থেকে 25 জন বাদ দিয়ে দিব, বাকি রইল কতজন? 5 জন। এই 5 জন দুইটা খেলার একটাও পছন্দ করে না। কথা বুঝছো? বুঝছো? ভেন ডায়াগ্রাম জাস্ট শব্দ এই ভেন চিত্র যেটা ওইটার উপরে ডিপেন্ড করে। ভেন চিত্র পারছো মানে এই ম্যাথ তুমি ইজিলি পারবা। ওকে, দেখি 12 নম্বর ম্যাথটাতে কি বলছে। 12 নম্বর ম্যাথ বলছে টোটাল 100 জন শিক্ষার্থীর মধ্যে 65 জন বাংলায় পাস, 48 জন বাংলা ইংরেজি উভয় বিষয়ে পাস, আর 15 জন উভয় বিষয়ে ফেল। তো ক নাম্বার বলছে তথ্য অনুযায়ী ভেনচিত্র আঁকো। তাহলে এখানে ইনপুট আছে কয়টা? ইনপুট আছে বাংলায় পাস, বাংলা আছে ইনপুট, আর এটা কি ইংরেজি, তার মানে ইংলিশ হচ্ছে ইনপুট। তাহলে বাংলা আর ইংলিশ এখানে জাস্ট এই দুইটা ইনপুট আছে। তাহলে এই দুইটা ইনপুটের জন্য সার্কেল লাগবে কয়টা? দুইটা। এখন তোমার ক্লাসে বাংলা স্যার আইসা কইলো যে আমার ক্লাসে হচ্ছে 65 জন বাংলায় পাস, 65 জন বাংলা পাস। বাংলা স্যার কি ম্যাথ খাতা দেখছে? ওই 65 জনের ভিতরে কেউ সরি ওই 65 জনের বাংলা স্যার কি ইংলিশ খাতা দেখছে? ইংলিশ খাতা দেখছে ইংলিশ স্যার। এখন বাংলা স্যার তো জানে না ওই 65 জনের ভিতরে এমন লোকজন আছে কিনা যারা ইংলিশে পাস করছে। কথা বুঝছো না? তাহলে বাংলা স্যার বলছে বাংলাতে 65 জন পাস করছে, এখন ওই 65 জনের ভিতরে এমন লোকজন আছে যারা ইংলিশেও পাস করছে। আবার যখন ইংলিশ স্যার আসছে, ইংলিশ স্যার এসে বলতেছে ওই তো ইংলিশে টোটাল 48 জন পাস করছে। মানে 48 জন পাস যখন করছে, ইংলিশ স্যার যখন এসে বলছে ইংলিশ স্যার আবার জানে না বাংলায় কারা কারা পাস করছে। কথা বুঝছো? তাহলে 48 জনের ভিতরে এমন লোকজন থাকবে যারা কিনা বাংলায় পাস করছে। ঠিক আছে, তাহলে এইটা হইলো ধরে নাও বাংলা, এইটারে ধরে নাও তুমি বাংলার সেটটা। ঠিক আছে, আর এইটারে ধরে নাও তুমি ইংলিশের সেটটা। ঠিক আছে, তাহলে টোটাল বাংলায় পাস করছে এই সবটা হইছে টোটাল বাংলায় পাস। টোটাল বাংলায় পাস করছে কতজন? 48 জন। তাহলে টোটাল বাংলায় পাস করছে হচ্ছে 48 জন, আর এই সবটা হচ্ছে ইংলিশের সেট। টোটাল ইংলিশে পাস করছে কতজন? সরি বাংলায় তো 60 জন না, বাংলায় 65 জন। বাংলায় 65 জন, টোটাল বাংলায় পাস করছে হচ্ছে 65 জন। ঠিক আছে, তারপর বাংলা আর ইংরেজি উভয় বিষয়ে পাস করছে। টোটাল ইংলিশে কতজন পাস করছে এটা দেয় নাই। 48 জন 65 জন বাংলায় পাস, 48 জন বাংলার ইংরেজি উভয় বিষয়ে পাস। তাহলে এইটা হইছে বাংলায় পাস, এখানে যারা আছে এরা হইছে ইংরেজিতে পাস। তো বাংলা ইংরেজি উভয় বিষয়ে পাস কারা? এই যে এরা। তাহলে এইখানে টোটাল কতজন দিছে? 48 জন। এইখানে টোটাল দিছে 48 জন। আর এইটাতে হইছে কারা? যারা কিনা শুধুমাত্র ইংরেজিতে পাস করছে। আর এইটার বাইরে এইখানে আছে টোটাল 15 জন যারা বাংলায়ও পাস করে নাই, এটাতেও নাই, এটাতেও নাই, এটাতেও নাই। তাহলে বাংলায়ও পাস করে নাই, ইংরেজিতেও পাস করে নাই, বাংলা ইংরেজির একটাতেও পাস করে নাই। মানে উভয় বিষয়ে ফেল হচ্ছে 15 জন, উভয় বিষয়ে ফেল 15 জন। তাহলে এই দুটো সার্কেলের একটাতেও নাই। কথা বোঝা গেছে? এই সার্কেল গুলা কি মিন করে? পাস মিন করে। বাংলায় পাস এটা, ইংরেজিতে পাস এটা, উভয় বিষয়ে পাস এটা। কথা বুঝছো? তাইলে এই 15 জন এই পাশের ভিতরে থাকতে পারে না, এই পাশের বাইরে এই 15 জন, এই সার্কেলের বাইরে 15 জন একটা তো পাস করে নাই। কথা বুঝছো? ওকে, আচ্ছা তাহলে ক নাম্বারে বলছে তথ্য অনুযায়ী ভেদচিত্র আঁকো। তাহলে এটা হলো ক, এটা হলো ক, তথ্য অনুযায়ী ভেদচিত্র আঁকলাম। ঠিক আছে, এবার বলছে খ। খতে কি বলছে? শুধু বাংলায় আর শুধু ইংরেজিতে পাস এমন শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। শুধু বাংলায় আর ইংলিশে পাস, তার মানে শুধু বাংলায় পাস আর শুধু ইংলিশে পাস। ঠিক আছে, আচ্ছা এখন একটা কথা বলো,
টোটাল বাংলায় পাস, এটা হচ্ছে টোটাল বাংলায় পাস। তো টোটাল বাংলায় পাস কতজন? 65 জন। এই 65 জনের ভিতরে 48 জন বাংলায় তো পাস করছে, ইংলিশেও পাস করছে। তাহলে এই জায়গাটা কি শুধুমাত্র বাংলায় পাস? এই যে এই জায়গাটা, এই যে এই রিজিয়নটা, এই রিজিয়নটা কি শুধুমাত্র বাংলায় পাস? তাই তো? তো আমি লিখলাম শুধুমাত্র বাংলায় পাস, শুধু মাত্র বাংলায় পাস কতজন? কারণ যারা কিনা 65 জন, এই 65 জনের ভিতরে এমন লোকজন যারা আছে 48 জন, হ্যাঁ তো বাংলায় পাস করছে, ইংরেজিতেও পাস করছে। মানে আমি তো লিখছি শুধুমাত্র বাংলায় পাস। শুধুমাত্র বাংলায় পাস দিয়ে ওই 48 জনের নিতে পারবো না, তাহলে 65 জন থেকে ওই 48 জনের বাদ দিতে হবে 48 জন। তাহলে থাকবে কতজন? 48 7 55 17 জন। এইটুকু রিজিয়নে শুধুমাত্র বাংলায় পাস, তার মানে এইটুকু রিজিয়নে আছে 17 জন। কথা বুঝছো? তাহলে আমি শুধুমাত্র বাংলায় পাস এটা তো নির্ণয় করে ফেলছি, এখন লাগবে শুধুমাত্র ইংলিশে পাস কতজন। এখন শুধুমাত্র বাংলায় পাস পাইলো 17 জন। এখন ধরে নাও এইটুকু রিজিয়ন শুধুমাত্র ইংরেজিতে পাস, তুমি ধরে নাও এইটুকু রিজিয়ন হচ্ছে এক্স। এইটুকু রিজিয়ন কত? এক্স। তাহলে এইটুকু হচ্ছে শুধুমাত্র বাংলায় পাস, এইটুকু হচ্ছে উভয় বিষয়ে পাস, এইটুকু হচ্ছে শুধুমাত্র ইংরেজিতে পাস, আর এইটুকু পূর্ণজন হচ্ছে কি? উভয় বিষয়ে ফেল। তাইলে একটা ক্লাসের ভিতরে কারা কারা থাকবে? টোটাল সাবজেক্ট হচ্ছে 2টা, বাংলা আর ইংলিশ। ঠিক আছে? কেউ কয়েকজন শুধুমাত্র বাংলায় পাস করছে, কয়েকজন শুধুমাত্র ইংরেজিতে পাস করছে, কয়েকজন উভয় বিষয়ে পাস করছে, আর কয়েকজন উভয় বিষয়ে ফেল করছে। এই সবাই মিলাই তো 100 জন, ক্লাসে যতজন আছে ততজন। তাহলে বাংলায় শুধু বাংলায় পাস করছে 17 জন, শুধুমাত্র ইংরেজিতে পাস করছে 1 জন, বাংলা ইংলিশ উভয়টাতে পাস করছে 48 জন, আর উভয়টাতে ফেল করছে 15 জন। এছাড়া আর কেউ ক্লাসে আছে? নাই। তাহলে এই সকলে মিললে সেটা টোটাল কতজন? টোটাল শিক্ষার্থী 100 জন। কথা বুঝতে পারছো? তাহলে টোটাল শিক্ষার্থী ইকুয়াল টু কতজন? 17 জন বাংলায় পাস, 48 জন বাংলা ইংরেজি দুটোতে পাস, 1 জন শুধুমাত্র ইংরেজিতে পাস, আর 15 জন বাংলা ইংলিশ দুটোতেই ফেল। তাহলে এটা হলো টোটাল শিক্ষার্থী। তো টোটাল শিক্ষার্থীর সংখ্যা তারা বইলাইছে কতজন? 100 জন। 100 ইকুয়াল টু 17 আর 48 যোগ করলে 65, 65 সাথে 15 যোগ করলে 70, আর 65 70 80, তাহলে x প্লাস 80 জন। ঠিক আছে? তাহলে এই প্লাস আর 80 এই পাশে আসলে মাইনাস আর 80, তাহলে x ইকুয়াল টু 100 মাইনাস 80 ইকুয়াল টু কত? 20 জন। তার মানে এই x কারে ধরছিলা? x ধরছিলা কারে? যারা শুধুমাত্র ইংরেজিতে পাস করছে। তাহলে শুধুমাত্র ইংরেজিতে পাস কতজন? শুধুমাত্র ইংলিশে পাস হচ্ছে 20 জন, আর শুধুমাত্র বাংলায় পাস হচ্ছে 17 জন। বুঝতে পারছো? ওকে, শুধুমাত্র বাংলায় আর শুধুমাত্র ইংলিশ পাস, এই জিনিসটা ক্লিয়ার করলাম। তারপরে এখন হলো কি, উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীর সংখ্যাদেরকে মৌলিক গুণনীয়ক। আচ্ছা ঠিক আছে, ওইটা দেখাচ্ছি। উভয় বিষয়ে পাস আর উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীদের যে সংখ্যা আছে তার মৌলিক গুণনীয়কের সেট। তাহলে উভয় বিষয়ে পাস কতজন? 15 জন। আরে সরি, আর উভয় বিষয়ে ফেল কতজন? 15 জন। আর উভয় বিষয়ে পাস কতজন? 48 জন। তো 15 এর গুণনীয়ক গুলা কেমনে? 1 × 15, 2 নাই 3 × 5, 4 নাই 5 × 5 × 3, তো 5 রিটার্ন আসছে, তাহলে আবার 15তে ব্যাক যাবে, তাই তো? আবার 48, 1 × 48, 2 দেওয়া যায়, 2 × 24, 3 দেওয়া যায়, 3 × 16, 4 দেওয়া যায়, 4 × 12, 5 দেওয়া যায় না, 6 দেওয়া যায়, 6 × 6 48, 7 দেওয়া যায় না, তারপর আবার 8 দেওয়া যাবে, 8 × 6, তারপর আবার এই জিনিসগুলা রিটার্নিং। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে 48 এর গুণনীয়ক, এগুলো হচ্ছে 15 এর গুণনীয়ক। ঠিক আছে? এখন আমারে বলে নাই যে উভয় বিষয়ে পাস 48 জন, উভয় বিষয়ে ফেল 15 জন। পাস আর ফেলের সংখ্যা দ্বয়ের যে গুণনীয়ক গুলো আছে ওদের সংযোগ সেট নির্ণয় করতে বলে নাই, আমারে বলছে উভয়ের যে গুণনীয়ক গুলো আছে এদের মৌলিক গুণনীয়কের সেট। তাহলে এই 48 এর মৌলিক গুণনীয়ক কি আছে? এক তো মৌলিক না, যৌগিক না, 2 মৌলিক, 3 মৌলিক, 4 যৌগিক, তো এটা বাদ, 6 যৌগিক, 8 যৌগিক, 12 যৌগিক, 16, 24, 48 এরা সবাই যৌগিক। ঠিক আছে? তাহলে 48 এর মৌলিক গুণনীয়কের সেটটা ধরো তুমি এ, তাহলে এর ভিতরে কারা কারা আসবে? 2 আর 3। ঠিক আছে? এবার 15 এর যে গুণনীয়ক গুলো আছে তার থেকে মৌলিক গুণনীয়ক গুলো নিতে হবে। তাহলে এক কত মৌলিক না যৌগিক না, এটা বাদ, 15 যৌগিক, এটাও বাদ, তাহলে বাকি রইলো কি 3 আর 5, এরা দুজন মৌলিক। তাহলে এদের সেটটা 15 এর যে মৌলিক গুণনীয়কের সেট এদের ধরো তুমি বি, তাহলে 3 আর 5। তাহলে 15 এর মৌলিক গুণনীয়কের সেটটা হলো বি, 3 আর 5, 48 এর মৌলিক গুণনীয়কের সেট হলো 2 আর 3। ঠিক আছে? তাইলে আমরা বলছি কি এই মৌলিক গুণনীয়ক সেটের সংযোগ সেট নির্ণয় করো। তাহলে আমরা কি নির্ণয় করতে হইব? এ ইউনিয়ন বি সংযোগ সেট। তাহলে এর মান কত? 2 আর 3, এন্ড বি এর মান কত? ইউনিয়ন 3 আর 5। তাহলে যদি ইউনিয়ন করি তাহলে সবগুলো উপাদান নিয়ে করি, তো স্যার 2 3 3 5, তার মানে হবে 2 3 এন্ড 5। এই হলো আনসার। ওকে, অবশেষে সেট শেষ।
তাহলে সেটের ভিতরে এই যে চ্যাপ্টারটা আছে না, আমি যে ভিডিওটা করাইছি এটা হিসাবে করতে পারো, যে এই চ্যাপ্টারটা নিজে নিজে তো করবা, করার পরে এটাকে এই একটা রিভাইস হিসাবে এই ভিডিওটাকে নিজে নিজে দেখতে পারো, ঠিক আছে? এছাড়া ম্যাথ করোই নাই, নিজে নিজে পারতেছো না, নিজে নিজে এই চেষ্টাই করো না, তো তুমি এসে ভিডিও দেখে করা শুরু করলা, এমনি করো না কেউ ম্যাথ, ঠিক আছে? জাস্ট প্র্যাকটিস করো প্রথমে, তারপরে না পারলে আসো। ওকে, ঠিক আছে, এইটুকুই। সেট কমপ্লিট। নেক্সট ভিডিও হবে ফাংশনের সবগুলা ম্যাথ। ওকে, আল্লাহ হাফিজ।